দেখো, দেখতে পাওয়া যাচ্ছে তো? হুম, ঠিক আছে। আচ্ছা, দেখো, তাহলে আমরা লাস্ট ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটা বেসিক্যালি হচ্ছে সমারফিল্ড থিওরি। সমারফিল্ড থিওরির যে ডেরিভেশনটা আমরা 6 লেকচারে করে ফেলেছিলাম, 7 লেকচারে সেই সমারফিল্ড থিওরি ডিসকাশনসটা ছিল। প্রথমে নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি করে তারপর রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে গিয়েছিলাম। রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরির একটুখানি পার্ট আমাদের বাকি ছিল, যেখান থেকে তুমি ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করতে পারবে। সেই জায়গাটা আজকে আলোচনা করব। হ্যাঁ, তারপরে স্পেস কোয়ান্টাইজেশনটায় আমরা চলে যাব। তারপরে ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট গুলোতে আমি পরপর করে ঢুকবো। তাহলে এখন পর্যন্ত যেটা পড়ানো হয়েছে তাতে যদি কারো কোনো ডাউটস থাকে বা কারো কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে বলো, সেটা আমি প্রথমে একটু বলে নিই। বলে নেওয়ার পরে তারপরে আমরা নেক্সট আজকে যেগুলো পড়ানোর কথা সেই জায়গাতে আসবো আর কি। কোনো ডাউটস আছে কি? মানে পার্টিকুলার যাদেরকে এই সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, শিউর ছেলে মেয়েরা, তোমরা কি দিনের পরে দিনে পড়ছো তো? হ্যাঁ, কে নিদালি? হ্যাঁ, মানে বুঝতে পারছো তো অ্যাটমিক স্ট্রাকচার যতখানি পড়িয়েছি? ঠিক আছে, ঠিক আছে। সৌমিক আজকে ফার্স্ট এসছো। সৌমিক, তুমি ওই লেকচার গুলো ওই নিদালিদের বা দীপান্বিতা ওদের কাছ থেকে নিয়ে একটু করে নেবে। হ্যাঁ, পরপর করে করবে। হুম, হুম, হ্যাঁ, ঠিক আছে। দেখো, তাহলে আমরা আজকে যে জিনিসটা মূলত আলোচনা করতে চাইছি আর কি, টপিকস টু বি ডিসকাসড। আচ্ছা, এখানে আমি প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি। থিওরিতে একটুখানি পার্ট বাকি ছিল, সেখান থেকে তোমার ওই যে, মানে এটা আমাদের মোটামুটি ভাবে হয়ে গেছে। মানে আমরা সমারফিল্ড থিওরিতে 2-3 দিন ধরে আছি। রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরির যে বাকি পার্টটা আছে সেখানে এনার্জি এক্সপ্রেশনটা লিখে সেইখান থেকে তোমার ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করা। মানে বোর থিওরি বা নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে হাইড্রোজেন অ্যাটম বা ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যতগুলো অ্যাকচুয়ালি লাইন থাকার কথা ছিল, এখানে লাইনের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেটা কিভাবে আসছে আর কি, সেই জায়গাটা একটুখানি আমাদের প্রথমে আলোচনা করতে হবে। ফাইন স্ট্রাকচার এক্সপ্লেন করা, সেটা একটুখানি দেখা। তারপর আমি চলে যাব হচ্ছে স্পেস কোয়ান্টাইজেশন। এবং স্পেস কোয়ান্টাইজেশনের পরে যদি আমাদের আরো সময় থাকে, তো সেখান থেকে আমি জাস্ট দেখবো যে ম্যাগনেটিক মোমেন্ট মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে, সেইখানে তো একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। এবং অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। সেই ম্যাগনেটিক মোমেন্টটা কেমন করে বের করতে হয় সেইটাকে নিয়ে আমাদের বেশ কিছুটা আলোচনা করার ইচ্ছা আছে আর কি, যদি সময় কতটা পারমিট করে তার উপরে নির্ভর করে। তো আমরা এই ফার্স্ট হাফে এই ধরো ১.৫-২ ঘন্টা সময় আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়বো। তারপর আমরা ১১টা ১৫ আরেকবার মিট করব, যেখানে ওই ১ ঘন্টার মতো সময় আমরা একটা কেমিক্যাল কাইনেটিক্স পড়বো আর কি। হ্যাঁ, আজকে মানে ফার্স্ট হাফে অন্তত ২ টো ক্লাস হবে। আর সন্ধ্যার দিকে নেটের ক্লাসটা হওয়ার কথা আছে, মানে আজ নিজের পুরনো রুটিন অনুযায়ী আর কি। আর কালকে সকালে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের ক্লাসটা হওয়ার কথা আছে। আমাদের গত ২ সপ্তাহ একটুখানি ইরেগুলারিটি এসছে। এবার আমরা আবার ওই রেগুলারিটিটাকে মেনটেন করবো আর কি নতুন বছর থেকে। যদি কোনো কারণে কোনো একটা ক্লাস হচ্ছে অফ হয়, মানে আমরা ৩টে ক্লাস সপ্তাহে করবো আর একটা নেটের ক্লাস করবো। যদি কোনো কারণে অফ হয় তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি এই ৩টে সন্ধ্যা এই সোম, মঙ্গল, বুধ এই ৩টে সন্ধ্যাবেলার মধ্যে মানে যদি কোনো একটা ক্লাস আমি নিতে না পারি আর কি, আমি বলছি বিভিন্ন কারণে বা বিভিন্ন কাজের জন্য আর কি, মানে এবছর থেকে মানে জানুয়ারি মানে ২০২৩ থেকে, তাহলে সেইটা হচ্ছে সোম, মঙ্গল, বুধ এই ৩টে দিনের মধ্যে কোনো একটা দিন সন্ধ্যাবেলা হচ্ছে, ওই ৩টে দিন আবার ফাঁকা আছে আর কি।
হ্যাঁ? এর বদলে হচ্ছে ওই ক্লাসটা আমি নিয়ে নেব। মানে উইকেন্ডে হয় না অনেক সময় এটা ওটা সব কাজকর্ম থাকে। তখন হচ্ছে ওইভাবে ব্যাপারটা করতে হবে। এই সপ্তাহে আমি নরমাল যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আশা করছি নিতে পারব। ঠিক আছে? চলো দেখো তাহলে চলে ফিরে পড়া যাক। তাহলে যেটা কথা হচ্ছে যে দেখো আমরা যখন আ আ মানে বোর থিওরি অথবা রিলেটিভিস্টিক সমারফেল থিওরি করেছিলাম, তখন এনার্জি এক্সপ্রেশন যেটা ছিল, আর আমি কিন্তু মাথায় রাখবে 1 ইলেকট্রন সিস্টেমের মধ্যেই কিন্তু আছি। হ্যাঁ? হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন সিস্টেমের মধ্যেই আছি আরকি। এনার্জি এক্সপ্রেশন ইন বোর থিওরি অর নন রিলেটিভিস্টিক সমারফেল থিওরি। কি ছিল সেটা? এনার্জিটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম n এর উপর নির্ভর করেছিল। এটা হচ্ছে মাইনাস আমি CGS এ লিখছি 2 পাই স্কয়ার মিউ z স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার। এটা হচ্ছে ইন CGS এ। CGS এক্সপ্রেশনটা এইটা আর SI এ করলে হচ্ছে মাইনাস মিউ z স্কয়ার টু দি পাওয়ার 4 বাই নিচে হচ্ছে 8 এপসাইলন 0 স্কয়ার n স্কয়ার h স্কয়ার। এটা। দেখো CGS এ এনার্জি এক্সপ্রেশনটা দেখতে পেলে তোমার এরকম। এবং পরিষ্কার দেখতে পাচ্ছ এটা একটাই কোয়ান্টাম নাম্বার n এর উপর ডিপেন্ড করছে। মানে এটা হচ্ছে ডিপেন্ডস অনলি অন দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n। আচ্ছা এবারে রিলেটিভিস্টিক সমারফেল থিওরিতে রিলেটিভ সমারফেল থিওরিতে এনার্জি এক্সপ্রেশনটা দেখা যাচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম n এর সাথে অ্যাজিমুথাল কোয়ান্টামটা k এর উপরেও ডিপেন্ড করছে। এবং এই এক্সপ্রেশন আমি আগের দিন লিখে দিয়েছিলাম। সেটা হচ্ছে মাইনাস 2 পাই স্কয়ার মিউ j স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই আচ্ছা আমি তো এতে করছি CGS এ করছি বাই n স্কয়ার h স্কয়ার। আচ্ছা এইটা যদি এখানে 1 থাকতো তাহলে এটা হচ্ছে বোর থিওরি থেকে বা নন রিলেটিভিস্টিক সমারফেল থিওরি থেকে যে এনার্জি এক্সপ্রেশনটা পেতো সেটা হতো। কিন্তু এর সঙ্গে একটা পার্ট তোমার রয়ে গেল সেটা হচ্ছে আলফা স্কয়ার জেড স্কয়ার বাই এন স্কয়ার, তার সঙ্গে থাকছে একটা এন বাই কে মাইনাস 3/4 এই একটা টার্ম তোমার থেকে যাচ্ছে। আচ্ছা যেখানে আচ্ছা মিউটা অ্যাজ ইউজুয়াল রিডিউস মাস, আলফাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আলফাটার অ্যাকচুয়ালি এক্সপ্রেশন হয় 2 পাই স্কয়ার বাই সি ইন্টু এইচ। আর এইটা বেসিক্যালি হাইড্রোজেন অ্যাটমে 1 অরবিটালে ঘূর্ণায়মান যে ইলেকট্রন তার স্পিড ডিভাইডেড বাই স্পিড অফ লাইট এবং এই ভ্যালুটা হয় হচ্ছে 1/137 অ্যাপ্রক্সিমেটলি লেখে। এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে এইটা। কিন্তু আপ টু 5th ডেসিমাল পয়েন্ট পর্যন্ত কিন্তু তুমি কারেক্ট রেজাল্টটা নাও। তার সঙ্গে থাকবে 03605 এইটা। এই আলফাটা এইটাই অ্যাকচুয়ালি রেসপন্সিবল হবে ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করার জন্য। এখানে আলফাটাকে বলা হয় দ্য সমারফিল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। সমারফিল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। দিস ইজ দ্য সমারফিল্ড ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। ঠিক আছে? এবং আলফাটা দেখো তার ভ্যালুটা বেশ ছোট। মানে ১ এর থেকে সেটা অনেক ছোট। 1/137 এর মতো। এটা। আচ্ছা এবারে আমি জাস্ট এই যে নতুন এনার্জি এক্সপ্রেশনটা এলো এইখানে যেটা দেখতে পাচ্ছ যে এনার্জিটা ডিপেন্ডস অন মানে ইন দিস কেস এনার্জি ডিপেন্ডস অন
azimuthal quantum number k together with principal quantum number n এটা প্রিন্সিপাল কোয়ান্টাম n এর সাথে সাথে azimuthal quantum number k এর উপরেও ডিপেন্ড করছে। এটা আচ্ছা আসলে যেটা প্রবলেম একটুখানি বলি যে যেটা তোমাদের একটু যেটা মিসকনসেপশন অনেকের ক্ষেত্রে আছে, আমি সবার ক্ষেত্রেই আছে সেটা বলবো না। সেটা হচ্ছে যে বোর থিওরি থেকে যখন সমারফেল্ড থিওরিতে যাওয়া হয় তখন যেমন লোকে ওই সার্কুলার অরবিট থেকে ইলিপ্টিক্যাল অরবিটের কনসেপ্টে ঢোকে, অ্যাট দ্য সেম টাইম এনার্জিটাও যা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড না করে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করছে, এইভাবে লোকে জাস্ট বলে। কিন্তু দুটো একসাথে ভাবলে কিন্তু অসুবিধে। তুমি ওই যে সকল ইলিপ্টিক্যাল অরবিট ক্লোজ ইলিপ্টিক্যাল অরবিট পাবে নন রিলেটিভিস্টিক সমারফেল্ড থিওরিতে, তখন কিন্তু এনার্জিটা বোর থিওরি থেকে প্রেডিক্টেড যে ভ্যালু তার সঙ্গেই সমান হবে। তোমাকে যদি এনার্জির চেঞ্জটাকে পেতে হয় তাহলে কিন্তু রিলেটিভিস্টিক সমারফেল্ড থিওরি করতে হবে। আর রিলেটিভিস্টিক সমারফেল্ড থিওরি যখন তুমি করবে তখন অরবিটগুলো কিন্তু ঠিক ওই রকম ভাবে জাস্ট একটা নর্মাল ইলিপসের মতো নয়, কারণ তার মেজর অ্যাক্সিসের একটা প্রিসিশনাল মোশন আছে এবং মেজর অ্যাক্সিসের প্রিসিশনাল মোশনের জন্য তুমি একটা ওই একটা পেটাল লাইক একটা স্ট্রাকচার পাও যেটাকে বলা হচ্ছে রসেটি, যেটা আমরা আগের দিন মনে হয় ঠিক ঠিক করে বোঝাতে পেরেছি আর কি। মানে এটা এটা কনসেপচুয়ালি একটুখানি কঠিন, কিন্তু আগের দিনে ক্লাসটা খুব ভালো করে করবে, যারা করেছো করেছো, যারা করোনি তারা খুব ভালো করে করবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কেমন করে অ্যাকচুয়ালি রসিটিটা তৈরি হয়েছে বা ইলিপসের মেজর অ্যাক্সিসটা কেমন করে তার একটা প্রিসিশনাল মোশন হচ্ছে। তাহলে এই এনার্জি এক্সপ্রেশনটা এরকম হয়ে গেল। আচ্ছা আচ্ছা এবারে দেখো তুমি যে যখন তুমি কোন একটা ধরো আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। ধরো তুমি প্রিন্সিপাল কোয়ান্টামে n ইকুয়াল টু তুমি ধরো 1 বলেছো, n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে k এর অ্যালাউড ভ্যালু কত হবে? কেটা 1 হবে। মানে তোমার কেটা হচ্ছে 1 থেকে শুরু করে আপ টু n পর্যন্ত হয়। এবারে কেউ যদি কে না বলে তার বদলে এল বলে, এলটা তো কে মাইনাস 1, সেটা বেশি করে তোমার 0 আর কি। হ্যাঁ? ঠিক আছে? এই ধরনের অরবিটটাকে তুমি জাস্ট 1 এস অরবিটাল বলবো না, এটা 1 এর সাব অরবিট বলবো আর কি। মানে কে এর ভ্যালু 0 অথবা তুমি ওটাকে এল এর টার্মসে যদি লেখো, আমরা মনে আছে কিনা দেখো এল ইকুয়াল টু কে মাইনাস 1 এরকম আমরা লিখে রেখেছিলাম। এই মতো করে হচ্ছে তোমার কে 1 বা এল 0 হলে সেটা হচ্ছে 1 এস সাব অরবিট এইটা। তো তার যে করসপন্ডিং এনার্জিটাকে যদি আমি ধরো এই 1 0 এইরকম ভাবে লিখি, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম এনটাকে আমি আগে লিখেছি, আজিমুথাল কোয়ান্টাম কেটাকে আমি পরে লিখেছি 1 0, কমা টমা দিচ্ছি না আর কি। এটা কত হবে তাহলে দেখো মাইনাস 2 পাই স্কোয়ার মিউ জেড স্কোয়ার ইটু টু পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, কারণ এন এর ভ্যালু 1 বসিয়ে দিয়েছি, তার সঙ্গে রইল কত 1 প্লাস আলফা স্কোয়ার জেড স্কোয়ার, নিচে 1 স্কোয়ার মানে 1 হয়ে গেল, ইন্টু এন বাই কে মানে 1 বাই 1 অর্থাৎ 1 হয়ে গেল, মাইনাস 3/4 হলো। তাহলে কি দাঁড়াচ্ছে এটা? মাইনাস 2 পাই স্কোয়ার মিউ জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার ইন্টু 1 প্লাস এটা 1 মাইনাস 3 হচ্ছে মানে 1/4, তার মানে বেসিক্যালি আলফা স্কোয়ার জেড স্কোয়ার বাই 4। এইটা হলো। দেখো 1 এর সঙ্গে এই একটা পজিটিভ চিহ্ন যোগ হচ্ছে, তাহলে ব্র্যাকেটের ভেতরের টার্মটা 1 এর থেকে বেশি হয়ে গেল, কিন্তু ওভারঅল একটা মাইনাস সাইন আছে বলে অ্যাকচুয়ালি এনার্জিটা যা হওয়ার কথা তার থেকে কিন্তু কিছুটা জাস্ট সিম্পলি তোমার কমে গেল। মানে n ইকুয়াল টু 1 এর জন্যে মানে যদি এই ডান দিকে কারেকশনটা না থাকতো তাহলে যে এনার্জি হতো, এখন কিন্তু এনার্জিটা কিছুটা কমে যাচ্ছে। তার মানে এখানে বেসিক্যালি এনার্জি হ্যাজ বিন মানে এনার্জি লেস দ্যান বলি, এনার্জি ইজ লেস দ্যান দ্য ভ্যালু predicted by বোর থিওরি। বোর থিওরি থেকে যে প্রেডিক্টেড ভ্যালু তার তুলনায় কিন্তু এনার্জিটা কমে গেছে।
হুম হুম, ঠিক আছে এটা তো ভালো। তাহলে n equal to 1 এর জন্য আমি কিভাবে এনার্জিটা কমে গেল, সেই এনার্জি এক্সপ্রেশনটা কি হয়েছে আমি দেখতে পাচ্ছি। এবারে n equal to 2 তে চলে আসি। ধরো n equal to 2, আর n equal to 2 হলে k এর দুটো অ্যালাউড ভ্যালু হয়। k এর ভ্যালু তোমার 1 হতে পারে, বা তার সঙ্গে সঙ্গে অর l এর ভ্যালু 0 হতে পারে, যেটাকে তুমি বলছো 2s। আর একটা হতে পারে k এর ভ্যালু তোমার 2 হলো, অর্থাৎ l এর ভ্যালু 1 হলো, সেটাকে তুমি বলছো ধরো 2p। এইটা, আর এই পার্টিকুলার ক্ষেত্রে এনার্জিটা দেখো E20 যদি তুমি বলো, 20 বলছি 21, আমি n k দিয়ে বলছি 21 মাইনাস দেখো এই যে এনার্জি এক্সপ্রেশনটা আছে, সেখানে তুমি এই নিচে জাস্ট n এর জায়গায় তুমি 2 বসিয়ে দিতে, তাহলে 4 হয়ে গেল। তাহলে মাইনাস 2 পাই স্কোয়ার, মিউ জেড স্কোয়ার e to power 4 বাই 4h স্কোয়ার 1 প্লাস আলফা স্কোয়ার জেড স্কোয়ার বাই 4 হয়ে গেল, ইন্টু 2 মাইনাস 3/4 হলো। মানে এখানে দেখো আমি কি করেছি না, n এর ভ্যালু 2 বসিয়ে, তাহলে এখানে 4h স্কোয়ার হয়ে গেছে, এটা n স্কোয়ার মানে এখানে 4 হয়ে গেল, এখানে হচ্ছে 2/1 অর্থাৎ 2 মাইনাস 3/4 হয়েছে এইটা। সেটা কত হলো এটা, এখানে যেমন আছে বসিয়ে দিই, 2 পাই স্কোয়ার মিউ জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4h স্কোয়ার ইন্টু 1 প্লাস, দেখো 2 মাইনাস 3-এর 4, মানে 5-এর 4, তাই তো? তাহলে এটা 5-এর 16, 5/16 আলফা স্কোয়ার জেড স্কোয়ার এইটা। না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাদের 8, হ্যাঁ 5-এর 4, তাহলে 5/16 এইটা হলো। আর এইটা যখন হয়ে যাবে 2p যখন, তখন এনার্জিটা দেখো E22 যদি আমি করি, তাহলে মাইনাস 2 পাই স্কোয়ার মিউ জেড স্কোয়ার e to the power 4 বাই 4h স্কোয়ার 1 প্লাস আলফা স্কোয়ার জেড স্কোয়ার বাই 4। আর এখানে দেখো এটা হচ্ছে n বাই কে ছিল, তো n বাই কে যদি এখানে করি সেটা 1 হয়ে গেল, 1 মাইনাস 3/4 হলো, এইটা হলো, অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাস 2 পাই স্কোয়ার মিউ জেড স্কোয়ার e to the power 4 বাই 4h স্কোয়ার ইন্টু 1 প্লাস 1-এর 16 আলফা স্কোয়ার জেড স্কোয়ার এইটা। আচ্ছা তুমি আমাকে দেখে খুব কুইকলি বলো তো, যে এই যে E21 আর E22 এই দুটো এনার্জির মধ্যে কোন এনার্জিটা লোয়ার এনার্জি? বলো কোনটা এনার্জি কম? E21টা, হ্যাঁ কারণ দেখো এখানে, হ্যাঁ কারণ জিনিসটা নেগেটিভ, তার নেগেটিভটাকে বাদ দিলে ভেতরের পার্টটা কার বড়, মানে তোমার পরিষ্কার হচ্ছে উপরেরটা বড়, কারণ এখানে 5/16 আছে, এখানে 1-এর 16 আছে, তাহলে এইটা হচ্ছে বড়, তাহলে এইটা বড়, তাহলে মাইনাস আছে, মানে এটা কম এনার্জি হয়ে গেছে। ক্লিয়ারলি E21টা লেস দেন E22 হলো, অথবা তুমি বলতে পারো তোমার ওই 2s এর এনার্জিটা অ্যাকচুয়ালি তোমার লেস দেন হচ্ছে E2p এনার্জির তুলনায়। মানে তুমি যদি মানে অরবিটালের কনসেপ্টে তুমি পরে আসবে, কিন্তু সাব অরবিটের কনসেপ্টে যদি আসো, তাহলে এস যে উপকক্ষ, তার এনার্জিটা কম হবে পি উপকক্ষ থেকে আর কি, এইটা। তো বাকিগুলো ধরো n equal to 3 এর জন্য তুমি একই রকম ভাবে ক্যালকুলেশন করতে পারবে। তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, তাহলে ডু দ্য সেম ফর, হোমওয়ার্ক দিচ্ছি, আচ্ছা হোমওয়ার্কটা পরে দিচ্ছি, আগে আমি যতটুকু করি তার বেসিসে কি হচ্ছে দেখে নি। আচ্ছা এবারে দেখো, এবার স্পেকট্রাতে কি চেঞ্জ হচ্ছে এবার একটুখানি ভালো করে বোঝা যাক। দেখো তুমি যদি স্পেকট্রাটাকে দেখার চেষ্টা করো, ধরো এদিকে এনার্জি প্লট করছো, আচ্ছা এবারে আমি যদি বোর থিওরিতে থাকতাম, বোর থিওরি মানেই হচ্ছে বেসিক্যালি নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে, তো তাতে আমি দুটো এনার্জি লেভেলের কথা বলছি, এই একটা এনার্জি লেভেল ধরো, আর ধরো এই একটা এনার্জি লেভেল। এই এনার্জিটা ধরে নাও তোমার E1, মানে n equal to 1 এর জন্য এটা হচ্ছে তোমার E2,
তাহলে E1 থেকে 2 তে যদি লেটস সে এমিশন যদি হয়, 2 থেকে এনার্জিতে যখন সে নামবে অ্যাকর্ডিং টু বোর থিওরি তুমি জাস্ট একটাই লাইন পেলে। একটা লাইন পেলে। আচ্ছা, এবারে এইটাকে যখন তুমি জাস্ট বোর থিওরি থেকে রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে যাচ্ছ, রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে যখন তুমি আসছো, তখন কি হচ্ছে? এনার্জি এক্সপ্রেশনটা একটু বোঝার চেষ্টা করো। তো এদিকে আমি এনার্জি প্লট করছি। আচ্ছা, একটা ডটেড লাইন টেনে দিচ্ছি জাস্ট কি হচ্ছে বোঝার জন্যে। তাহলে এই যে এনার্জিটা এই ডটেড লাইন দিয়ে জাস্ট এই একই এনার্জিটা বোঝানো হচ্ছে আর কি এটা। আর এবার এখানে কি হলোটা কি? হলোটা দেখো যে মানে যখন তুমি এইটা করলে মানে n ইকুয়াল টু 1 যখন তখন কোনো স্প্লিটিং হয়নি বটে। কোনো স্প্লিটিং হয়নি কিন্তু এনার্জিটা আগে যে ভ্যালু গুলো তার তুলনায় কমে যাচ্ছে। তার মানে তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ যে এখানে তোমার এনার্জিটা ১ নম্বর হচ্ছে কিছুটা আচ্ছা ঠিক আছে। দেখো এনার্জিটা কিন্তু এমনিতে যা হওয়ার কথা ছিল তার তুলনায় কিন্তু তোমার কম। তাহলে এই যে এনার্জিটা ধরো এটা, এই এনার্জিটা কিন্তু E1 এর জন্য যে এনার্জি তার তুলনায় কিন্তু এনার্জিটা কিন্তু কম। তাই এই এনার্জিটা ধরো আমি এইখানে লিখে দিচ্ছি E11 এর এনার্জি। আর এবারে n equal to 2 যখন তার যে করসপন্ডিং k equal to 1 আর k equal to 2 হতে পারে, দুজনেই এনার্জি কমছে। কিন্তু দুজনের এনার্জি কমাটা হচ্ছে দুজনের ক্ষেত্রে মানে দুজনের ক্ষেত্রে একই রকম কমা নয়। একজনের ক্ষেত্রে বেশি কমছে, আর একজনের ক্ষেত্রে কিন্তু তোমার সকাল কম কমছে। একজনের ক্ষেত্রে বেশি কমছে, একজনের ক্ষেত্রে কম কমছে। আচ্ছা, এই যে বেশি কমছে, কম কমছে, কার ক্ষেত্রে বেশি কমছে দেখলাম? না E21 টা বেশি কমছে, তাই তো? E21 মানে এইটাকে তুমি বলতে পারো 1s সাব অরবিট, এটা হচ্ছে 2s সাব অরবিট, আর এটা হচ্ছে E22 যেটা তুমি বলতে পারো 2p সাব অরবিট। এটা হলো। আর এবার তোমার ট্রানজিশন ঘটবে। আর ট্রানজিশন ঘটার সময় যে এই পার্টিকুলার কেসে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিলেকশন রুল। আর সিলেকশন রুলটা হচ্ছে ডেল্টা এন হচ্ছে এনি ভ্যালু, এন ইন্টিজার, আর ডেল্টা কে অর ডেল্টা এলটা কি জানো তো? 0 অথবা প্লাস মাইনাস 1। মানে সিলেকশন রুল থাকে আসলে। যেটা দেখা যায় সিলেকশন রুল মানে বেসিক্যালি আমি পরে এগুলো খুব ভালো করে শিখবো। সিলেকশন রুলটা হচ্ছে যে কোনো এনার্জি লেভেল থেকে যে কোনো এনার্জি লেভেলে ট্রানজিশন অ্যাকচুয়ালি হয় না। এবার হয় কি হয় না তার প্রুফ হচ্ছে স্পেকট্রা। যদি যে কোনো লেভেল থেকে যে কোনো লেভেলে ট্রানজিশন হতো তাহলে যতগুলো লাইন পাওয়ার কথা ছিল তুমি দেখতে পাচ্ছ আল্টিমেট লাইন কিন্তু তার থেকে অনেক কম পাচ্ছ। তার মানে কিছু ট্রানজিশন অ্যালাউড, কিছু ট্রানজিশন ফরবিডেন। এবারে এই মানে তোমার মানে কোয়ান্টাম নাম্বার গুলোর মধ্যে সম্পর্ক, যে সম্পর্কটা ঠিক করে দেবে যে কোন ট্রানজিশন গুলো অ্যালাউড এবং কোন ট্রানজিশন গুলো অ্যালাউড নয় সেটাকে বলা হচ্ছে সিলেকশন রুল। তাহলে আমাদের এই পার্টিকুলার ক্ষেত্রে দুটো কোয়ান্টাম নাম্বার ইনভলভ, একটা এন আর একটা কে বা এন আর এল। সেখানে ডেল্টা এন এন ইন্টিগার যে কোনো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে যে কোনো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে ট্রানজিশন হতে পারে, কিন্তু এর ক্ষেত্রে আজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে কিন্তু এটা একদম স্পেসিফিক। ডেল্টা কেটা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 এর মধ্যেই কিন্তু জিনিসটা হবে তোমার এটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো যদি তুমি সকল কনসিডার করো মানে এমিশন কনসিডার করো, তাহলে উপর থেকে নিচে নামবে। তাহলে দেখো এই 2s থেকে 1s এ নামলে ডেল্টা কে ইকুয়াল টু 0 তাহলে সেটাও অ্যালাউড হয়ে গেল। আর 2p থেকে যদি 1s এ আসে তো সেটাও তোমার অ্যালাউড হয়ে গেল। কারণ দুটি সিলেকশন রুল দিয়ে অ্যালাউড হয়ে যাচ্ছে এবং তার বদলে তুমি তাহলে কি পেলে? দেখো যে লাইনটা একটা লাইন পাওয়ার কথা ছিল তার বদলে তুমি বেসিক্যালি দুটো ক্লোজলি স্পেস লাইন তুমি পেয়ে গেলে। এবং এই ক্লোজলি স্পেস লাইনগুলোর যে ফ্রিকোয়েন্সির যে গ্যাপটা সেটা বেসিক্যালি হচ্ছে এই যে মানে তুমি এনার্জি গ্যাপ থেকে মানে যাকে মানে 2s থেকে 1s এ এনার্জি গ্যাপ ক্যালকুলেট করে তাকে h দিয়ে ভাগ করলে ফ্রিকোয়েন্সি পেয়ে গেলে। 2p থেকে 1s এ ট্রানজিশনটা কনসিডার করলে
তাকে এইচ দিয়ে ভাগ করলে করে ফ্রিকোয়েন্সি পেয়ে গেলে সেই ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা তোমার বেসিক্যালি এই দুটো লেভেলে যে এনার্জি ডিফারেন্স আর কি, তাকে এইচ দিয়ে ভাগ করলে যেটা হয় তার সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে দেখো বেসিক্যালি যেটা একটা লাইন পাওয়ার কথা ছিল তুমি দুটো লাইন পেলে, তাহলে দিস ইজ দ্য ফাইন স্ট্রাকচার, দিস ইজ দ্য ফাইন স্ট্রাকচার। আচ্ছা, এটা আমি বেসিক্যালি লাইম্যান সিরিজের প্রথম লাইনটাকে কনসিডার করলাম n equal to 2 থেকে n equal to 1 এর ট্রানজিশনের জন্য। আচ্ছা, ঠিক সিমিলারলি যদি আমি সিমিলারলি যদি এইচ আলফা লাইনটাকে কনসিডার করি ফর হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক, হ্যাঁ, মানে এইচ আলফা লাইন মানে অফ বামার সিরিজ আর কি, এইচ আলফা লাইন অফ বামার সিরিজ। তোমার এখানে n equal to 2 থেকে 1 এ ট্রানজিশন, এটা আমি কনসিডার করছি। বামার সিরিজ স্পেসিফিক্যালি নামটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য পার্টিকুলারলি, কিন্তু হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রেও একই রকম বলে আমি সেটা করছি, সেখানে কনসিডারেশনের মধ্যে রাখছি আর কি। আর এখানে দেখো তুমি যদি বোর থিওরি বা নন রিলেটিভিস্টিক সমারফেল থিওরির মধ্যে থাকো, তাহলে কি হচ্ছে আগে দেখি। এইটা বেসিক্যালি n equal to 2, এটা n equal to 3। এই এনার্জিটা হচ্ছে তোমার E2, এই এনার্জি হচ্ছে E3, এবং এইখান থেকে এখানে যখন ট্রানজিশনটা ঘটবে তুমি জাস্ট একটাই লাইন পেলে, সেটাকে এইচ আলফা লাইন বলা হচ্ছে। ঠিক আছে। আর এবার এখান থেকে যখন তুমি রিলেটিভিস্টিক সমারফেল থিওরিতে চলে যাচ্ছ, রিলেটিভিস্টিক সমারফেল থিওরিতে যখন তুমি চলে যাচ্ছ, এই এনার্জিটা আজ আমি একটা ডটেড লাইন টেনে জাস্ট, যেটা এনার্জিটা কমছে না বাড়ছে বোঝা সুবিধা হবে বলে আমি একটা ডটেড লাইন এখানে টেনে দিচ্ছি। এটা আচ্ছা, এবারে দেখো এখানে n equal to 2 এর জন্য তুমি জাস্ট দুটো লাইন পেলে, মানে আগের থেকে আমি করে দেখিয়েছি। এই একটা এনার্জি কমে গেল, একটা হচ্ছে তোমার এনার্জি কমে গেল, এইটা সকল E21, এটা হচ্ছে E22, যেটাকে তুমি 2 এ সাব অরবিট বলছো, এটা 2p সাব অরবিট বলছো। আমি আবার বলছি এগুলো অরবিটাল না, এগুলো সব সাব অরবিট, অরবিটাল এখন আসেইনি। ঠিক আছে। আচ্ছা, আবার এইখানে দেখো, এইখানে ঠিক একই রকম ভাবে কি হবে, তিনটে লাইনে ভাঙবে স্বাভাবিক। একটা লাইন, একটা লাইন, একটা লাইন, তাহলে E31, E32, E33, এটা হচ্ছে 3s, এটা 3p, এটা হচ্ছে তোমার 3d। তাহলে আগের ওই মোটামুটি একটা দুটো ক্যালকুলেশন করেই মোটামুটি ভাবে বুঝে গেছি তো যে এনার্জিটা তোমার কি হচ্ছে হচ্ছে। তাহলে সেই ট্রেন থেকে পরিষ্কার বুঝতে পারছো যে n equal to যখন 3, হ্যাঁ, মানে এটা তোমার E2 ছিল যখন আর কি, এটা হচ্ছে n equal to 2 এর জন্য, মানে E2 এর জন্য এটা ছিল, E3 এর জন্য এটা ছিল, হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি তোমার এইরকম ভাবে ভেঙে গেল এটা। আর এবারে তুমি সিলেকশন রুলের মধ্যে আছো, তা সিলেকশন রুলের মধ্যে থাকলে দেখো কোনগুলো অ্যাকচুয়ালি হবে আর কোনগুলো হবে না। তুমি যদি সেইভাবে দেখো যে, দেখো এই 3s থেকে 2s এ, s থেকে s সেটা হবে, কারণ তার ক্ষেত্রে ডেল্টা কেটা হচ্ছে তোমার 0 হচ্ছে, হুম, অসুবিধা নেই। আর এবারে 3p থেকে 2s সেটাও হবে, কারণ ডেল্টা কে ইকুয়াল টু সেখানে 1 হচ্ছে, কিন্তু 3d থেকে 2s এটা কিন্তু হবে না, কারণ d থেকে এসে গেলে ডেল্টা কেটা 2 হয়ে যায়, সেটা হতে পারছে না।
ঠিক আছে? তাহলে উপরের ৩ টে মানে দেখো এমনি কি মনে হতে পারে উপরের ৩ টে থেকে নিচের যেকোনো একটা থেকে তো আসতে হবে তাহলে ৬ টা পসিবিলিটি কিন্তু ৬ টা লাইন কিন্তু তুমি পাবে না। হ্যাঁ? তার কারণটা কি? ধরো আমি আচ্ছা এখানে লিখে দিচ্ছি। ধরো এইখান থেকে এইখানে যদি তুমি করতে বা ঠিক একই রকমভাবে এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে আর এইখান থেকে এইখানে যদি তুমি করতে তাহলে দেখো এইগুলোর মধ্যে তুমি যদি দেখো সেইভাবে এইটা দেখো এইটা, হুম? দাঁড়াও আমার একটা কিন্তু ভুল হয়েছে। ১ সেকেন্ড। একটা জিনিস আমার ভুল হয়েছে। বুঝেছো বাবা? সরি। আমি ডেল্টা কে বা ডেল্টা এল 0 প্লাস মাইনাস 1 নয়। মানে ডেল্টা কে বা ডেল্টা এল টা প্লাস মাইনাস 1 ডেল্টা এমএল টা 0 প্লাস মাইনাস 1 হয়। আমার একটুখানি ভুল হয়েছে। বুঝেছো? তাহলে এইখানে না এইটা একটা লাইনই তুমি পাবে। এখানে কোনো ফাইন স্ট্রাকচার হবে না। আমার একটু ভুল হয়েছে। মানে ডেল্টা এল এর যে সিলেকশন রুলটা সেটা হচ্ছে প্লাস মাইনাস 1 শুধুমাত্র। আর ডেল্টা এমএল টা হচ্ছে 0 প্লাস মাইনাস 1। তাহলে এস থেকে এসে ট্রানজিশনটা করতে পারবে না। পি থেকে এসে ট্রানজিশনটা ঘটবে, হ্যাঁ? এটা একটু ভুল হয়েছে, হ্যাঁ? এটা একটুখানি ঠিক করে নিও। যে তোমার আমি মানে এই যে সিলেকশন রুলটা কিন্তু ডেল্টা এমএল যদি হতো, যেটা ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার সেটা 0 প্লাস মাইনাস 1 হয়। আর ডেল্টা এল বা ডেল্টা কে যে সিলেকশন রুলটা সেইটা কিন্তু তোমার ওই তোমার আ আ ওই প্লাস মাইনাস 1 শুধুমাত্র। 0 টা কিন্তু তোমার অ্যালাউড নয়। ঠিক আছে? এটা একটুখানি মাথায় রাখতে হবে তোমাকে। ঠিক আছে? এটা একটুখানি ভুল বলেছি আমি। আচ্ছা এখানে দেখো, এখানে যেটা একই রকম ভাবে তাহলে যেটা বলছি যে ডেল্টা কে যদি শুধুমাত্র প্লাস মাইনাস 1 তাহলে এই যে এস থেকে এসে ট্রানজিশনটা হবে না। পি থেকে এসে হবে। ডি থেকে এসে আবার হবে না। আর এস থেকে পি তে হবে। পি থেকে পি তে আবার হবে না। আবার ডি থেকে পি তে হবে। তাহলে এই যে ৬ টা পসিবিলিটি ৬ টা পসিবিলিটির মধ্যে ৩ টে কিন্তু সিলেকশন রুল দিয়ে তোমার ফরবিটেন হয়ে গেল। ৩ টে কিন্তু সিলেকশন রুল দিয়ে ফরবিটেন হয়ে যায়। তাহলে তুমি অ্যাকচুয়ালি যখন স্পেক্ট্রাটাকে দেখছো সেখানে তুমি ৩ টে ক্লোজলি স্পেস লাইন পেলে। তাহলে বামার সিরিজে এইচ আলফা লাইনটা সেটা পেয়েছে এখানে ৩ টে ক্লোজলি স্পেস লাইনের কম্বিনেশন। ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার ফাইন স্ট্রাকচার। ফাইন স্ট্রাকচার মানে বোর থিওরিতে বা নন রিলেটিভিস্টিক সমারফেল্ড থিওরিতে যেটা লিমিটেশন ছিল যে এটা ফাইন স্ট্রাকচার এক্সপ্লেন করতে পারে না। ফাইন স্ট্রাকচার জিনিসটা কি? ফাইন স্ট্রাকচার জিনিসটা হচ্ছে যে তুমি যদি হাই রেজোলিউশন স্পেকট্রোফটোমিটারে দেখো তাহলে সকাল যেটা একটা লাইন সেটা কতগুলো ক্লোজলি স্পেস লাইনের কম্বিনেশন। তো সেই যে এই দেখো মানে বামার সিরিজ তো মানে হাইড্রোজেন অ্যাটম স্পেক্ট্রাতে মোস্ট পপুলার সিরিজ যেটা ভিজিবল রিজিয়ন এ দেখতে পাওয়া যায়। তার এইচ আলফা লাইন মানে ১ম লাইনটা বেশি ইনটেন্স তাহলে সেটা নিয়েই লোকে বেশি মাথা ঘামাবে। তাহলে বামার সিরিজে এইচ আলফা লাইন যেটা অ্যাকচুয়ালি একটা লাইন হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় হাই রেজোলিউশন স্পেকট্রোফটোমিটারে যে ওটা অ্যাকচুয়ালি ক্লোজলি স্পেস ৩ টে লাইনের কম্বিনেশন। ঠিক আছে? তাহলে তাহলে এই যে একটা লাইন ৩ টে লাইনে ভেঙে গেল, দিস ইস দ্য ফাইন স্ট্রাকচার। ঠিক আছে? বুঝতে পেরেছ? এইটা। তাহলে একটুখানি ওই আগের ভুলটা একটুখানি কারেক্ট করে নেবে। সেটা হচ্ছে যে আমি এখানে ওই 2s থেকে 1s এ ট্রানজিশনটা হবে না। s থেকে s ট্রানজিশনটা হবে না। কারণ ডেল্টা ক বা ডেল্টা এল 0 প্লাস মাইনাস 1 না, জাস্ট প্লাস মাইনাস 1। আমি 0 প্লাস মাইনাস 1 লিখে ফেলেছিলাম আরকি। এই ভুলটা হয়েছিল। হ্যাঁ? ঠিক আছে? বুঝা গেল? এটা ওখানে মানে ঠিক করে নেবে। হ্যাঁ? আচ্ছা। তাহলে এবার আমি যে হোমওয়ার্কটা দেব বলছিলাম, তুমি এখানেই না হয় হোমওয়ার্কটা লিখে দিচ্ছি। তুমি এক কাজ করবে, এটা একটুখানি করবে নিজেরা। সেটা হচ্ছে যে তোমার ওই ক্যালকুলেশন মানে ফাইন্ড আউট দ্য এনার্জি এক্সপ্রেশনস ফর ভ্যারিয়াস সাবঅরবিটস with n equal to 3 and n equal to 4 and hence explain the fine structure. মানে তোমাকে জাস্ট n এর ভ্যালু 3 হলে k এর ভ্যালু 1, 2, 3 তাদের এনার্জি এক্সপ্রেশনটাকে বের করতে হবে। n এর ভ্যালু
4 হলে কে এর ভ্যালু 1, 2, 3, 4 তার জন্য এনার্জি এক্সপ্রেশন গুলোকে বের করতে হবে। তাহলে আমি যেমন এখানে n = 3 থেকে 2 এ ট্রানজিশনটাকে কনসিডার করছি। আগেরটা যেমন n = 2 থেকে 1 এ ট্রানজিশনটা কনসিডার করেছি। যখন 4 থেকে 3 এ ট্রানজিশনটাকে কনসিডার করবে। এবার সিলেকশন রুলটাকে মাথায় রাখবে করে তার করেসপন্ডিং ফাইন স্ট্রাকচারটাকে দেখবে যে অ্যাকচুয়ালি লাইনটা কটা লাইনে ভাঙছে আরকি। ৩ টেতে নাকি ৫ টাতে তুমি জাস্ট এটাকে দেখবে আরকি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বুঝা গেল তো? তাহলে দেখো এই ১ম যে পার্টটা, এই পার্টটা মূলত এই জিনিসটাকে বলতে চেয়েছিলাম যে এই রিলেটিভিস্টিক সমারফেল থিওরিতে একটা ম্যাক্সিমাম পোরশনটা আমাদের আগে বলা হয়ে গিয়েছিল। কিন্তু এনার্জি এক্সপ্রেশন এবং সেখান থেকে কেমন করে তুমি ফাইন স্ট্রাকচার এক্সপ্রেশনটাকে করছো, সেই পার্টটা আমাদের বাকি ছিল। সেই পার্টটা আমরা এই কনটেস্টে করে ফেললাম। ঠিক আছে? এবারে আমরা জাস্ট তোমার পরে যে জায়গাটা বলবো বলেছিলাম যে স্পেস কোয়ান্টাইজেশন, স্পেস কোয়ান্টাইজেশন এইটাতে এবারে এখন আমরা কনসেনট্রেট করি। এটা হচ্ছে এই যে স্পেস কোয়ান্টাইজেশন যে কনসেপ্টটা সেটা কিন্তু সমারফিল্ডের দেওয়া। সমারফিল্ড স্পেস কোয়ান্টাইজেশন। আচ্ছা দেখো, আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলোকে পড়েছি তাতে হচ্ছে যে সকল যেটা অরবিট বা সাব অরবিট আর কি, মানে আমি যেটা ধরো মানে 1 ইলেকট্রন হাইড্রোজেন অ্যাটম or hydrogen like 1 ইলেকট্রন সিস্টেম নিয়ে কথাবার্তা বলছি। এটা এক্ষেত্রে যেটা সাব অরবিটস এর যে কনসেপ্টটা এসছে, সাব অরবিটস এটা ডিপেন্ড করছে, ডিপেন্ডস অন টু কোয়ান্টাম নাম্বারস। দুটো কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে। কোয়ান্টাম নাম্বার একটা হচ্ছে n, যেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এবং তার অ্যালাউড ভ্যালুটা হচ্ছে কি 1 থেকে শুরু 1 2 3 করে এইরকম ভাবে যাচ্ছে। আর একটা হচ্ছে k, যেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এটা পরে given n, allowed values of k হচ্ছে 1 থেকে শুরু আপ টু n অবধি। অথবা এটাকে তুমি জাস্ট নতুন কোয়ান্টাম l দিয়ে এক্সপ্রেস করো। lটা হচ্ছে বেসিক্যালি k মাইনাস 1 এটা। তাহলে allowed values of l যদি তুমি কনসিডার করো সেটা 0 1 2 3 এইভাবে করে আপ টু n মাইনাস 1 পর্যন্ত। সেই মতো করে তোমার বিভিন্ন রকমের নামগুলো আছে, s p d f এইরকম ভাবে তোমার সাব অরবিট গুলো তোমার নাম আছে। এটা আচ্ছা আচ্ছা এবারে যেটা কথা হচ্ছে যে তাকে এই যে দুটো কোয়ান্টাম নাম্বার কেন তুমি পেলে একটু বোঝার চেষ্টা করো। দুটো কোয়ান্টাম নাম্বার পেয়েছি তার কারণটা হচ্ছে আমি দুটোই জাস্ট ইন্ডিপেন্ডেন্ট ক্যানোনিক্যাল কোয়ান্টিটি নিয়ে আমি জাস্ট মাথা ঘামিয়েছি বলে। যে এই যে এখানে এই ইলেকট্রনের যে মোশনটা কেন শুধুমাত্র দুটো কোয়ান্টাম নাম্বারে তুমি এক্সপ্লেন করতে পারলে, তুমি এটা খেয়াল করে দেখো যে তুমি যখন এই মোশনটাকে কনসিডার করেছিলে, আচ্ছা প্রথমে বোর থিওরিতে কেন, বোর থিওরি থেকে একটাই কোয়ান্টাম নাম্বার কেন? কারণ বোর থিওরিতে ছিল হচ্ছে তোমার সার্কুলার অরবিট। সার্কুলার অরবিট বলে হচ্ছে 8টা তোমার ফিক্সড। এই অ্যাঙ্গেল ধরো ফাই ধরো, সেই ফাইটা শুধুমাত্র ভেরিয়েবল। সেখানে তুমি যখন করেছিলে সাইক্লিক ইন্টিগ্রাল অফ এল ডি ফাই, এইটা হচ্ছে এন ইন্টু এইচ কর, সেটা হচ্ছে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন কন্ডিশন। সেখান থেকে তোমার একটা কোয়ান্টাম নাম্বার দিয়ে চলে এসেছিল বোর থিওরিতে। বোর থিওরি সার্কুলার অরবিট,
সেখানে একটা কোয়ান্টাম নাম্বারই হয়ে যাচ্ছিল। এবার সমারফিল্ড থিওরিতে যখন তুমি সকল ইলিপ্টিক্যাল অরবিটের কথা বলছো, আমি রিলেটিভিস্টিক কারেকশনটাকে এখন ভাবছি না, ইলিপ্টিক্যাল অরবিট নিয়ে যখন তুমি কথাবার্তা বলছো, তখন কিন্তু দেখো দুটো জিনিস, একটা হচ্ছে কি তোমার এই যদি মেজর অ্যাক্সিস হয়, এই হচ্ছে একটা ফোকাস যেখানে তোমার নিউক্লিয়াসটা আছে, এখানে যখন নিউক্লিয়াসটা আছে, এখানে তোমার নিউক্লিয়াসটা আছে, এইখানে আরও ভেরিয়েবল, অ্যাঙ্গেলও ভেরিয়েবল, এটা হচ্ছে আর, এটা তাহলে তোমার ফাই, এখানে এখানে একটা দাঁড়া হচ্ছিল তোমার ওই ফাই বা থিটা যা খুশি, একটা হচ্ছে এল ডি ফাই, এইটা সাইক্লিক ইন্টিগ্রাল, এটা হচ্ছে তোমার n ফাই ইন্টু এইচ, অথবা তুমি এটাকে জাস্ট লিখেছিলে কে ইন্টু এইচ, এরকম ভাবে লিখেছিলে। আর একটা হচ্ছে তোমার পি আর, বা এটাকে পি থিটাও লেখা যায় বা পি ফাইও লেখা যায়, পি আর ডি আর, তুমি এন আর ইন্টু এইচ লিখেছিলে। তার মানে বেসিক্যালি তুমি বুঝতে পারলে এখানে কিন্তু একটা কোয়ান্টাম না, এখানে কিন্তু টু কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে কে অ্যান্ড এন আর, সেই এন আরটাকে তুমি জাস্ট বেসিক্যালি এন মাইনাস কে লিখে দিয়েছিলে এটা। হ্যাঁ, সেখান থেকে তুমি জাস্ট দুটো মানে আইদার কে আর এন আর দুটোকে ইন্ডিপেন্ডেন্ট ভাবো, অথবা এন আর কে দুটোকে ইন্ডিপেন্ডেন্ট ভাবো, এটা একই ব্যাপার আর কি। তাই এটা কথা হচ্ছে যে দুটো কোয়ান্টাম নাম্বার, কারণটা হচ্ছে দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম। হ্যাঁ, এবং ইলেকট্রিক্যাল অরবিটের ক্ষেত্রে দেখো এই দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম পাচ্ছ, মানে বেসিক্যালি তুমি মেনেই নিচ্ছ যে এই ইলেকট্রনটা যে মুভ করছে সেটা একটা পার্টিকুলার প্লেনে। তার মানে যে যে টু কোয়ান্টাম নাম্বার ইমপ্লাই দ্যাট যে ইলেকট্রনিক মোশন, যেটা মোশন ইজ কনফাইন্ড ইন এ প্লেন। তুমি দেখো না, যদি প্লেন না হতো তাহলে প্লেনের সঙ্গে একটা অ্যাঙ্গেল হতো। আজকে যদি আমি এই অরবিটাল প্লেন মানে এই যে ইলিপ্টিক্যাল অরবিটটা একটা পার্টিকুলার প্লেনে না কনসিডার করতাম, তাহলে প্লেনের সঙ্গে তার যে ওরিয়েন্টেশন, যেটা সেই ওরিয়েন্টেশনটা পাল্টাতো, সেটাকে অ্যাঙ্গেলের মধ্যে তোমায় ধরতে হতো। এটা মানে এটা একটা প্লেনে কনসিডার করছো বলেই তোমার আর আর থিটা বা আর আর ফাই এটা দিয়েই তোমার পুরোটা চলে যাচ্ছে। কিন্তু যদি আজকে তুমি জাস্ট ভাবো না, একটা চাকতি ভাবো, হ্যাঁ, একটা চাকতি জাস্ট সিম্পলি এই হরাইজেন্টাল মানে হরাইজেন্টাল প্লেনের সঙ্গে প্যারালালি সে বেসিক্যালি রোটেট করছে, আর তার বদলে একটা অ্যাঙ্গেল করে সে রোটেট করছে। মানে আমি এরকম বলছি, ধরো এরকম হলে ধরো এটা একটা অ্যাক্সিস, ধরো তুমি কনসিডার করছো, ধরো এটা সোকল জেড অ্যাক্সিস। তাহলে একটা হচ্ছে এই রকম ভাবে মানে এই যে ভার্টিক্যাল প্লেনটা, যেটা জেড অ্যাক্সিস বলছি, তার সঙ্গে একদম পারপেন্ডিকুলারলি রোটেট করা। আর ভার্সেস ধরো তোমার যদি এরকম সিচুয়েশনটা হতো, এইরকম ভাবে রোটেট করা, এরকম ধরো রোটেট করা। হ্যাঁ, তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে এইখানে যদি তুমি সকল অরবিটাল প্লেনের সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি। আর এইখানে কিন্তু দেখো অরবিটাল প্লেনের সঙ্গে, সরি মেজর অ্যাক্সিস, যদি তাহলে মেজর অ্যাক্সিসটা যদি কনসিডার করো, মেজর অ্যাক্সিসটা কিন্তু অরবিটাল প্লেনের সঙ্গে কিন্তু একটা অন্য অ্যাঙ্গেল করে থাকছে। হ্যাঁ, এটা তাহলে এই যে ব্যাপারটা, যেটা কথা হচ্ছে যে তুমি এর আগে জাস্ট দুটো মানে এমনিতে দেখো, এমনিতে তো এখানে যদি হয় মানে নিউক্লিয়াস থাকে, তাহলে আমি তো আরটা পাল্টাচ্ছে এবং অ্যাঙ্গেলটা পাল্টাচ্ছে, এটা তুমি ধরছিই। কিন্তু কোন একটা স্পেসিফিক ডিরেকশনের সঙ্গে যে সে একটা অ্যাঙ্গেল করতে পারে, এই ধরো অরবিটাল প্লেনটা অ্যাজ এ হোল, অরবিটাল প্লেনটা মানে একটা ইলিপসটা একটা প্লেনে আছে, যে প্লেনে মানে ইলেকট্রনটা মুভ করছে সেটাকে বলছে অরবিটাল প্লেন বা অরবিটের যে প্লেনটা, যে অরবিট প্লেনটা একটা স্পেসিফিক ডিরেকশনে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল করতে পারত। ঠিক আছে? তাহলে যখন আমি দুটো কোয়ান্টাম নাম্বার দিয়ে সবটাকে বোঝার চেষ্টা করছি, তার মানে পরিষ্কার তুমি ধরে নিচ্ছ ওটা বেসিক্যালি ইলেকট্রনের মুভমেন্টটা কিন্তু একটা প্লেনেতেই যা শুধুমাত্র কনফাইন্ড আছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে অরবিটাল প্লেনটা এই যে একটা পার্টিকুলার প্লেনেই কনফাইন্ড আছে, এইটা কে ঠিক করবে? দেখো, আমি যদি আজকে মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ইভেন আমি যদি ধরে নিই ইলিপ্টিক্যাল অরবিটেও ঘুরছে,
তাহলে অরবিটটা ইলেকট্রিক্যাল অরবিটটা একটা স্পেসিফিক প্লেনে আছে, সেখানে ইলেকট্রনটা ঘুরছে, সেখানে যে টাইপের ফোর্স বা ইত্যাদি কাজ করবে, আর কোনো একটা পার্টিকুলার স্পেসে যদি তোমার যেখানে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বা অন্য কিছু এক্সটার্নাল ফোর্স ফিল্ড নেই, সেইখানে যদি আজকে ইলিপসটা মানে ইলেকট্রনটা কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনটা কোনো একটা পার্টিকুলার ইলিপ্টিক্যাল অরবিটে মুভ করছে, সেই ইলিপসের যে প্লেনটা বা অরবিটাল প্লেনটা, সেটা যদি আজকে স্পেসের সঙ্গে একটা কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেল করে থাকে, স্পেস ফিক্স জেড ডিরেকশনের সঙ্গে সে যদি একটা পার্টিকুলার অ্যাঙ্গেল করে থাকে, তাহলে তো এনার্জির কোনো তফাৎ হবে না, তাই না? হ্যাঁ, মানে জাস্ট যেমন করি, ধরো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমি যখন বিভিন্ন রকমের ডিজেনারেট ডিগ্রিজ অফ ফ্রিডম গুলোকে দেখি আরকি। আজকে ধরো আ ইয়ে কার্বন ডাই অক্সাইড সে ইন প্লেন রোটেট করছে না আউট অফ প্লেন রোটেট করছে, না ইন প্লেন বেন্ডিং হচ্ছে না আউট অফ প্লেন বেন্ডিং হচ্ছে, তার উপর তো এনার্জি নির্ভর করে না। যদি না কোনো এক্সটার্নাল কোনো একটা ফিল্ড বা কিছু থাকে। তাহলে এখানেও তাই, যে যখন তুমি অরবিটাল প্লেনটা কনসিডার করছো, সেটা তোমার স্পেসিফিক জেড ডিরেকশন এর সঙ্গে যে অ্যাঙ্গেলই থাক না কেন, তার ক্ষেত্রে এনার্জিটা তোমার একই রকমের হবে। তাহলে এনার্জিটা একই রকমের হবে বলে এতদিন পর্যন্ত এটা ভাবার দরকার পড়েনি। সমারফিল্ড যেটা ভাবলেন সেটা হচ্ছে এই যে না, এটা অরবিটাল প্লেনটা সে তো বেসিক্যালি তোমার স্পেসিফিক জেড ডিরেকশনের সাথে কোনো একটা পার্টিকুলার ওরিয়েন্টেশন এ থাকতে পারে। ঠিক আছে? তার মানে তিনি কি এটা সমারফিল্ড যেটা সাজেস্ট করলেন, মানে যেটা মানে মানে আচ্ছা, সমারফিল্ড এর কথাটা পরে আসছি। তাহলে যেটা কথা আমরা যেটা ভাবতে পারি সেটা হচ্ছে এই যে দ্য অরবিটাল প্লেন ক্যান মেক অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য স্পেস ফিক্সড জেড ডিরেকশন। আমি জেড ডিরেকশনটা ফিক্স না করে দিলে, একটা পার্টিকুলার ডিরেকশন ফিক্স না করে দিলে, মানে জেডটা ফিক্স করছে আমার চয়েসে আরকি। হ্যাঁ? যদি ফিক্স না করে দিই তাহলে যে অ্যাকচুয়ালি সে একটা অ্যাঙ্গেল করছে সেটা বুঝতে পারব না। সেটাই লিখেছি। দ্য অরবিটাল প্লেন ক্যান মেক অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য স্পেস ফিক্সড জেড ডিরেকশন। এটা আচ্ছা, এবারে ক্লাসিক্যাল পার্টিকেল ক্লাসিক্যাল পার্টিকেল হতো, দেন দ্য ওরিয়েন্টেশন অফ দ্য orbital plane may be arbitrary. That is, the orbital plane may make any arbitrary angle with the space fixed z direction. The orbital plane may make any arbitrary angle with the space fixed z direction. মানে আমি এটাকে z direction বলি, এই যে অরবিটাল প্লেনটা, সেই অরবিটাল প্লেনটা কিন্তু যে কোনো তোমার অ্যাঙ্গেল করতে পারে। হুম? ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে। মানে কারণ ব্যাপারটা যে কোনো ব্যাপার নেই তো, মানে তুমি স্পেসটা তুমি তোমার মতো করে ভাবছো। এমন তো নয় যে কেউ একটা এক্সটার্নাল ম্যাগনেটিক বা ইলেকট্রিক ফিল্ড ইত্যাদি দিয়ে তুমি এই জেড ডিরেকশনটা একটা ইউনিক ডিরেকশন সেটা তুমি ফিক্স করছো, সেরকম তো নয়। দাদা একটা মানে বেসিক্যালি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে, তাদের মধ্যে যে ফোর্স গুলোকে কাজ করছে, সেটা পুরোটাই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের নিজেদের ব্যাপার। সেটা এবারে এই অরবিটাল প্লেনটা কোন অ্যাঙ্গেলে রোটেট করছে, কোন অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড আছে, তার উপরে যেহেতু এনার্জি টেনার্জি কিচ্ছু নির্ভর করে না, সেই জন্য ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে ইট ইজ এক্সপেক্টেড যে কোনো অ্যাঙ্গেলে বা যে কোনো ওরিয়েন্টেশনে থাকতে পারে, সেটা আমি লিখেছি। আর ক্লাসিক্যাল পার্টিকেল, then the orientations of the orbital plane may be arbitrary, that is the orbital plane may make any arbitrary angle with the specific z direction. ঠিক আছে এইটা, কিন্তু সমারফিল্ড এইখানেই ব্যাপারটাকে বলল, যে সমারফিল্ড বলল যে না, মানে সমারফিল্ড যেটা সাজেস্টেড আর কি, সমারফিল্ড সাজেস্টেড দ্যাট দ্য orbital plane can make
some specific angle with the specific z direction. That is the orientation of the orbital plane that is the orientation of the orbital plane. Orientations of the orbital planes are quantized. তাহলে এবারে এইটা হচ্ছে মানে তুমি এখন ফর দ্য টাইম বিং ধরে নাও অ্যাড হক হিসেবে এর ব্যাকগ্রাউন্ডে কি আছে আমি পরে বলছি। তুমি জাস্ট সমারফিল্ড যেটা বললে যে এখানে যেমন যে কোনো কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে মুভমেন্ট টুভমেন্ট ইত্যাদি ইত্যাদি খুব কোয়ান্টাইজড হয়। এখানে তিনি জাস্ট এই স্পেস কোয়ান্টাইজেশনের কনসেপ্ট হচ্ছে এই যে তিনি ধরে নিচ্ছেন যে সকল যে অরবিটাল প্লেনটা একটা স্পেসিফিক জেড ডিরেকশন আছে, জেড ডিরেকশনের সঙ্গে সঙ্গে যে কোনো অ্যাঙ্গেলে থাকতে পারছে না, সে কতগুলো স্পেসিফিক ওরিয়েন্টেশনই থাকবে বা স্পেসিফিক অ্যাঙ্গেল করেই থাকবে। হ্যাঁ, অর্থাৎ এই যে ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল প্লেনস আর কোয়ান্টাইজড। তাহলে এই যে কোয়ান্টাইজড যে ওরিয়েন্টেশনটা হচ্ছে এইটাই বেসিক্যালি স্পেস কোয়ান্টাইজেশন। মানে স্পেসে যে কোনো ওরিয়েন্টেশনে থাকতে পারছে না, তার বদলে কতগুলো কোয়ান্টাইজড ওরিয়েন্টেশনে থাকছে, সেটাই বেসিক্যালি স্পেস কোয়ান্টাইজেশন। আর এবারে যখন এইরকম ভাবে থাকতে, তাহলে কি রকম করে অ্যাকচুয়ালি থাকতে পারে, আর কি করে থাকতে পারে সেটাকে বোঝার জন্য এইরকম ভাবে করা হচ্ছে। যে তুমি একটা খেয়াল করে দেখো যে যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টামটা একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা বাই ডেফিনেশনটা কত না আর ক্রস পি। তো এটা তাতে একটু ধরতো, টিপু উঠে পড়ছো, যাও তাহলে বাইরে চলে যাও, মা আছে। টিপু যাও, মাকে বলে ধাক্কা দাও, মা খুলে দেবে। আচ্ছা, এই দরজাটা বন্ধ করে দাও। এটা বলছিলাম, দেখো অ্যাঙ্গুলার মোমেন্টামটা তো এল ইকুয়াল টু আর ক্রস পি। আর এবারে আর আর পি তারা কিসে থাকে না অরবিটাল প্লেনে থাকে। এখানে হচ্ছে আর অ্যান্ড পি অ্যাক্ট অন দ্য প্লেন অফ দ্য অরবিট। আর এল acts perpendicular to both R and P, that is perpendicular to plane of the orbit. দেখো তোমার এটা কিন্তু প্লেন অফ দ্য অরবিট যেটা, হ্যাঁ প্লেন অফ দ্য অরবিট, হ্যাঁ তার সঙ্গে পারপেন্ডিকুলার। মানে তুমি জানো তো নিশ্চয়ই ক্রস প্রোডাক্ট যদি হয় এ ক্রস বি, যে রেজাল্টেন্ট ভেক্টরটা তৈরি আছে এটা একটা ভেক্টর। এবার সেই ভেক্টরের ডিরেকশনটা কি হয় না এ আর বি থেকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরালে সেটা যেদিকে যাবে, হ্যাঁ সেই দিকে। তাহলে তুমি ভাবো যে এক্স থেকে ওয়াই এর দিকে একটা যদি তুমি স্ক্রু ঘোরা, সেটা জেড বরাবর যায়। তার মানে পরিষ্কার আর থেকে পি এর দিকে যদি আমি একটা স্ক্রু ঘোরাই, সেটা তোমার আর এবং পি এর পারপেন্ডিকুলারলি যাবে। সেটা হচ্ছে ব্যাপার যে এল এক পারপেন্ডিকুলার টু বোথ আর অ্যান্ড পি, দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য অরবিট। তার মানে এই যে তোমার অরবিটাল প্লেন যেটা, তার যে ওরিয়েন্টেশনটাকে বোঝার সবচেয়ে ভালো রাস্তাটা হচ্ছে যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোন ডিরেকশনে বরাবর কাজ করছে সেইটা। তাহলে therefore with the orientation of plane of the orbits directions of angular momentum L
অলসো চেঞ্জেস। হুম, এটা তাহলে তাহলে এল এর ডিরেকশন থেকে সেটা বোঝা সবচেয়ে সুবিধা। মানে ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, ধরো এরকম যদি হতো একটা একটা ইলিপস হয়তো এই বরাবর এই ওরিয়েন্টেশন আছে, একটা স্পেসিফিক ডিরেকশন আমি ধরো ফিক্স করে দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে যে ওরিয়েন্টেশনটা কি হচ্ছে। এটা ধরো জেড ডিরেকশন, জেড ডিরেকশন। এবারে একটা ইলেকট্রন তোমার এইরকম ভাবে ঘুরছে ধরো, এটা ঠিক আছে। আর এবারে এইটা যদি তুমি সকাল একটা অরবিটাল প্লেন কনসিডার করো, তার সঙ্গে পারপেন্ডিকুলারলি ধরে নাও, ধরো এইটা হয়তো এল এর তোমার ডিরেকশন। তাহলে এই একটা অ্যাঙ্গেল তৈরি হলো, ধরো এটা থিটা, এটা। তা তুমি বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি অরবিটাল প্লেনটা কি অ্যাঙ্গেল করছে, সেইটা অ্যাকচুয়ালি এল এর সঙ্গে জেড অ্যাক্সিসের ডিরেকশন, সেটা দিয়ে কিন্তু তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারছো। ঠিক আছে? তাহলে আমি এই যে ওরিয়েন্টেশন যে মানে কোয়ান্টাইজ ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল প্লেন, সেটাকে আমি বুঝবো যে কোয়ান্টাইজ ওরিয়েন্টেশন অফ দ্য এল। তার মানে এটা দাঁড়াচ্ছে যে কোয়ান্টাইজড orientations of the plane of the orbit of the plane of the orbit can be visualized by quantized orientations of the orbital angular momentum. এটা তার মানে এই যে অরবিটাল প্লেনটা স্পেসিফিক জেড ডিরেকশনের সঙ্গে সঙ্গে কোয়ান্টাইজ ওরিয়েন্টেশনে থাকতে পারে, যেটা সমারফিল্ড বলছেন, সেইটাকে আমি জাস্ট বুঝে গেলাম। যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টামটা সেটা অ্যাকচুয়ালি তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামটা সেটা যেহেতু অরবিটাল প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকছে, তাহলে অরবিটাল প্লেনটা তার ওরিয়েন্টেশনের সাথে সাথে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার ওরিয়েন্টেশনটাও পাল্টাবে। তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জাস্ট ওরিয়েন্টেশন দেখে তুমি জাস্ট বেসিক্যালি প্লেন অফ দ্য অরবিট তার ওরিয়েন্টেশনটাকে জাস্ট বুঝতে পারছো। আচ্ছা, এবারে সমারফিল্ড কি বললেন, মানে রুল ফর সমারফিল্ড স্পেস কোয়ান্টাইজেশন, সেটা কি? তিনি যেটা বলছেন যে সকল এই যে এলটা তার ম্যাগনিটিউড ইন্টু কস থিটা, সেটা হতে হবে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ml ইন্টু এইচ ক্রস, যেখানে হয় আর mlটা হচ্ছে তোমার 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইভাবে করতে করতে আপ টু এটা প্লাস মাইনাস এল অবধি। মানে ব্যাপারটা কি বলতে চাইছে যে ধরো এই যেখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে যদি এইটা তোমার জেড ডিরেকশন হয়, স্পেসিফিক জেড ডিরেকশন হয়, আর এইটাই যদি তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, তাহলে জেড অ্যাক্সিসের অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এল কস থিটা মানে হচ্ছে জেড কম্পোনেন্ট অফ এল, মানে এল এই যে ম্যাগনিটিউডটা তার কস থিটা মানে বেসিক্যালি এল জেড, মানে হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। হ্যাঁ, এটা হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা হচ্ছে এল কস থিটা বা এল জেড। আমি এখানে ম্যাগনিটিউডটাকে নিয়েছি আর কি, ওই জন্য এটাকে জাস্ট এল এর ম্যাগনিটিউডটাকে নিয়েছি আর কি। তাহলে এল কস থিটা সেটা হচ্ছে এল জেড। এটা এবার বলা হচ্ছে কি যে যে তার মানে এইটার মানেটা হচ্ছে এই যে এই স্পেসিফিক জেড ডিরেকশনের সঙ্গে সঙ্গে অরবিটাল অ্যাঙ্গুলার মানে মানে প্লেন অফ দ্য অরবিট অ্যাজ ওয়েল অ্যাজ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা এমনভাবে ওরিয়েন্টেড থাকবে যাতে করে হচ্ছে তোমার তার জেড কম্পোনেন্টটা এইচ কসের একটা সকল ইন্টিগ্রাল মাল্টিপল হয়। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে প্লেন অফ দ্য অরবিট
orbit as well as orbital angular momentum will be oriented in such a way that the z component of orbital angular momentum will be an integral মাল্টিপল অফ এইচ কস। এখানে এইচ কসটাকে ধরা হয়েছে অনলি বিকজ যে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে ইউনিটটাকে তো এইচ কস সেই কারণে। হ্যাঁ, উইল বি তোমার কি বললাম, দ্য প্লেন অফ দ্য অরবিট অ্যাজ ওয়েল অ্যাজ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম উইল বি ওরিয়েন্টেড ইন সাচ এ ওয়ে, উইল বি ওরিয়েন্টেড উইথ দ্য জেড অ্যাক্সিস in such a way that the z component of orbital angular momentum will be an integral multiple of h cos। তাহলে ফেজ কোয়ান্টাইজেশনের যে রুলটা বেসিক্যালি সেটা হচ্ছে এই যে এল কস থিটা ইকুয়াল টু mn ইনটু h cos। আচ্ছা, এবারে তুমি যদি সেইভাবে মানে মানে সমারফিল্ড যেটা করেছিলেন তাহলে মানে সমারফিল্ড সাজেস্টেড দ্যাট এই যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ম্যাগনিটিউডটা সেটা তিনি এল ইন্টু এইচ কস লিখেছিলেন, যেখানে এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এটা সমারফিল্ডের সময়, কিন্তু এখন জিনিসটা পাল্টেছে, এটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এইটা। তার মানে যেটা দাঁড়াচ্ছে কি, তাহলে দ্যাট ইজ সকল এল এইচ ক্রস কস থিটা, সেটা হয়ে যাবে তোমার এম এল ইন্টু এইচ কস। তাহলে সেখান থেকে কস থিটাটা হয়ে গেল এম এল বাই এল, অর কোন ওরিয়েন্টেশনটা থাকবে সেইটা তোমার এইটা দিয়ে ঠিক হবে, এম এল বাই এল। কি কি ওরিয়েন্টেশন থাকতে পারে সেটা তোমার এইটা দিয়ে ঠিক হবে। এটা সমারফিল্ডের সময় কিন্তু আমি বারবার বলছি, কিন্তু পরবর্তীকালে তুমি দেখবে যে এলটাকে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস হবে। সমারফিল্ড যেটা বলছেন যে তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার ম্যাগনিটিউডটা বেসিক্যালি এইচ কসের সঙ্গে এল গুণ, হ্যাঁ এটা। এবার তাহলে এল এইচ কস কস থিটা সেটা হচ্ছে এম এল ইন্টু এইচ কস কেটে গেল, তাহলে কস থিটা হয়ে গেল এম এল বাই এল। তাহলে কতগুলো ওরিয়েন্টেশন হবে সেইটা অ্যাকচুয়ালি তোমার তার যে করসপন্ডিং অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে এইখান থেকে তুমি ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, ব্যাপারটা কিরকম করা হচ্ছে, ধরো লেটস সে বলছে এল যদি তোমার এই যে এখানে দেখো এম এল এর অ্যালাউড ভ্যালু যে এখানে বলে দেওয়া হয়েছে, এম এলটা 0 থেকে শুরু করে ওটা প্লাস মাইনাস এল পর্যন্ত। তাহলে আমি বললাম এল ইকুয়াল টু ধরে নাও তোমার ফর দ্য টাইম বিং 0, তাহলে এম এল ইকুয়াল টু তোমার সকল এম এল ইকুয়াল টু তোমার 0, এম এল ইকুয়াল টু 0। তাহলে এই পার্টিকুলার কেসে কোনো ওরিয়েন্টেশনের যে সিম্পলি মানে নাই। হ্যাঁ, মানে এটাকে মানে কি বলবো, মানে এল ইকুয়াল টু 0 হলে তোমার এম এল ইকুয়াল টু 0, আসলে এল ইকুয়াল টু 0 হলে তো অ্যাঙ্গুলার মোমেন্টামটা 0 হচ্ছে, জাস্ট এইটা ফর দ্য টাইমিং আমি এখানে বাদ দিচ্ছি। হ্যাঁ, মানে এলটা 0 হতে পারে কিনা সেই নিয়ে সমস্যা আছে, কারণ এল ইকুয়াল টু 0 হলে তো অ্যাঙ্গুলার মোমেন্টামটা 0 হয়ে গেল, 0-র আবার কম্পোনেন্ট কি, সেটা সবসময়ই 0। সেটা জাস্ট মানে এটা মানে কি বলবো, কোয়ান্টাম মেকানিক্স সেটা অ্যালাউড হবে না, সেটা আমি পরে তোমায় বলছি কেন অ্যালাউড হবে না। ওই জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামটা একটু রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কসেই করতে হবে আর যাকে। তাহলে এল ইকুয়াল টু যদি তোমার 1 হতো ধরো, তাহলে এম এল এর ভ্যালু 0 হতে পারে, প্লাস 1 হতে পারে, আর মাইনাস 1 হতে পারে। তাহলে এবারে দেখো, তাহলে কস থিটা যখন তুমি করছো এম এল বাই, এটা হচ্ছে এম এল বাই এল 0 হতে পারে, প্লাস 1 হতে পারে, মাইনাস 1 হতে পারে। থিটাটা কত হতে পারে, যখন কস থিটাটা 0 সেটা হচ্ছে 90 ডিগ্রি, যখন প্লাস 1 সেটা হচ্ছে 0 ডিগ্রি, যখন মাইনাস 1 সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কিরকম, ধরো এই যদি তোমার জেড ডিরেকশন হয়ে যায়, আমি যেটা করলাম এখান থেকে একটা হাফ সার্কেলের মতো আঁকলাম,
হুম এবারে এখানে যা বিভিন্ন ওরিয়েন্টেশন গুলোকে দেখাচ্ছি। ধরো এই একটা ওরিয়েন্টেশন, এল ধরো এইরকম ভাবে আছে, তাহলে তার যে কম্পোনেন্টটা যদি অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর একটা হতে পারে তোমার এক্স্যাক্টলি এইরকম ভাবে আছে, আর একটা হচ্ছে এক্স্যাক্টলি এইরকম ভাবে আছে। ঠিক আছে, এলটা তাহলে এইরকম ভাবে থাকতে পারে, এইরকম ভাবে থাকতে পারে, এইরকম ভাবে থাকতে পারে, মানে ওরিয়েন্টেশন করে বোঝা যাচ্ছে কিনা জানি না। ধরো এইটা হচ্ছে এই একটা ওরিয়েন্টেশন, এই একটা ওরিয়েন্টেশন, এটা জেড ডিরেকশনের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে এই ওরিয়েন্টেশন, এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল এটা। এবং এমনভাবে করা হয়েছে যাতে করে এমএল এর ভ্যালুটা এই পার্টিকুলার ক্ষেত্রে 0, এটা +1, এটা হচ্ছে -1। তার মানে এই তিনটে ওরিয়েন্টেশনই যা সম্ভব, মানে এর মাঝে কোথাও কিন্তু সকল অ্যাঙ্গুলার মোমেন্টামটা, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরটা কিন্তু থাকতে পারবে না। এটা এর মাঝে কিন্তু কোথাও থাকতে পারবে না, এই তিনটে ওরিয়েন্টেশনই সম্ভব। আর এর ইকুয়াল যখন 2 হয়ে যাবে তোমার, এমএল এর ভ্যালুটা 0 হতে পারে, তারপরে ধরো তোমার +1 রইল, -1 রইল, +2 হলো, ধরো -2 হলো, এইটা। তার মতো করে cos থিটা যেটা ml/l, এটা 0 হতে পারে, হাফ হতে পারে, -1/2 হতে পারে, 1 হতে পারে, -1 হতে পারে। আচ্ছা, থিটা তাহলে cos ইনভার্স ml/l, এইটা এখানে ml এর এলটা হচ্ছে সাফিক্স কিন্তু, হ্যাঁ, বোঝা যাচ্ছে না হয়তো। এটা আচ্ছা, cos ইনভার্স 0টা হচ্ছে তোমার সার্টেনলি 90 ডিগ্রি, cos ইনভার্স +1টা তোমার সার্টেনলি হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এবার প্লাস আপ আর মাইনাস আপ, মানে cos ইনভার্স প্লাস আপের ভ্যালু কত গো, বলতে পারবে? আমার তো মনে নেই, একটুখানি ক্যালকুলেটারে করে করে বলে দাও না তাড়াতাড়ি। ওকে, আছে তো ক্যালকুলেটার? কত? 60? হ্যাঁ, হাফ হচ্ছে 60, শিওর? 60, 60 ডিগ্রি বলছো? হাফ হচ্ছে মানে cos হাফ হচ্ছে, এই ঠিক বলছো? মানে ক্যালকুলেটারে করে দেখো। cos হাফ 60 ডিগ্রি না? কি ভুলে গেছি নাকি সব? তাহলে এটা এটা কত, 120 ডিগ্রি, তাই তো? cos 30 মানে কত? √3/2 নাকি? আর cos 45 1/√2 কি 1? 1/√2, সেটাই তো বলছি, 1/√2। আর cos 60 হচ্ছে হাফ। সব ভুলে গেছি। যাকে, তাহলে দেখো, এবারে দেখো, তাহলে তুমি যখন ওরিয়েন্টেশন গুলোকে দেখবে, এটা তাহলে জেড ডিরেকশন। আচ্ছা, আঁকার জন্য তুমি যেটা করবে, একটা হাফ সার্কেল এঁকে নেবে। প্রথমে একটা হাফ সার্কেল এঁকে নিলে, আর এবারে এইখানে বিভিন্ন ওরিয়েন্টেশন করে আমি তোমায় দেখাচ্ছি, দেখো, মানে মানে তুমি জাস্ট এইটাকে প্রথমে, এইটাকে ভাগটাকে করে নাও, জেড অ্যাক্সিসটাকে করে, এমএল এর ভ্যালুটাকে এই 0, +1, +2, -1, -2, পজিটিভ জেড ডিরেকশনটাকে আমি প্লাস ধরছি। তাহলে এবারে এইটা যখন ওরিয়েন্টেশন গুলো যখন তুমি দেখবে এল এর, তাহলে এইখান থেকে ব্যাপারটাকে মাথায় রাখবে। তাহলে এই একটা ওরিয়েন্টেশন, এই একটা ওরিয়েন্টেশন, যাতে করে তার প্রজেকশনটা হচ্ছে +1 দেয়, এইটা একটা ওরিয়েন্টেশন, এইটা একটা ওরিয়েন্টেশন, আর এইটা একটা তোমার ওরিয়েন্টেশন। ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এল তার একটা ফিক্সড ম্যাগনিটিউড তুমি ঠিক করে দিয়েছো, কারণ যখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার স্মল এলটাকে তুমি ফিক্স করে দিয়েছো,
কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম ম্যাগনিটিউডটা তোমার বেসিক্যালি ফিক্সড হয়ে গেছে। তার মানে এই যে ভেক্টরগুলো তার ম্যাগনিটিউডগুলো পুরো ফিক্সড। কিন্তু সে বিভিন্ন রকমভাবে ওরিয়েন্টেড, এবার কতগুলো অ্যালাউড ওরিয়েন্টেশনটা হবে সেইটা কিন্তু তোমার এইরকমভাবে ঠিক হবে। ঠিক আছে? এটাকে মাথায় রাখতে হবে। সিমিলারলি অন্যান্য ক্ষেত্রেও তুমি এইরকম করে জিনিসটাকে করতে পারবে। হুম? বুঝতে পারলে তাহলে স্পেস কোয়ান্টাইজেশনের ব্যাপারটা কি? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে এই যে বিভিন্ন রকমের ওরিয়েন্টেশন গুলো বলা হলো, প্রথম কথা হচ্ছে একটা জিনিস যেটা বলে নিই যে কারেক্ট এক্সপ্রেশন যেটা মানে আমি সমারফিল্ড থিওরি অনুযায়ী যে এলটা মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউডটা এল ইন্টু এইচ কস বলা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি মানে কোয়ান্টাম মেকানিক্স যেটা বলবে, কোয়ান্টাম মেকানিক্স সেজ দ্যাট এই এল এর ম্যাগনিটিউডটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি হয় রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ কস হয়। এটা একটুখানি মাথায় রাখবে, মানে অনেক সময় কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এখানে এল ইন্টু এইচ কস বলেছি, কিন্তু পরে যখন সর্বত্র আমি রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস ব্যবহার করবো, তখন তোমার একটা কনফিউশন তৈরি হতে পারে। তাহলে এখন তো ওল্ড কোয়ান্টাম থিওরির মধ্যে আছি, তখনও ওই তোমার সকল হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল হ্যানা ত্যানা ইত্যাদি না থাকার জন্যে অনেক রকম এরকম মানে কি বলবো সকল একটুখানি ভুল টুল জিনিসপত্র আমাদের পড়তে হবে। পরবর্তীকালে সেগুলো মডিফাইড হয়ে যাবে। আসলে আমরা যখন উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল পড়েছিলাম, সেখানেই অনেক লিমিটেশনের কথা বলেছিলাম। এখানেও ঠিক ওই একই রকমের আরেকটা লিমিটেশন, সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি যেটা হবে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ ক্রস, কিন্তু সমারফিল্ড থিওরিতে এটাকে এল ইন্টু এইচ ক্রস ধরে নেওয়া হয়। এল যদি খুব বড় হয়ে যায়, দুটো রেজাল্ট একই হয়ে যাবে। মানে এলটা যদি একের থেকে অনেক অনেক বড় হয়ে যায়, তাহলে ওই রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস এইচ ক্রস আর এল এইচ ক্রস দুটো একই রেজাল্ট দেবে, কিন্তু লো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারে কিন্তু দুটো একই রেজাল্ট দেবে না। এটা তুমি একটু মাথায় রাখবে এটা। এবারে যেটা কথা হচ্ছে যে যে দেখো এই আমি এই যে বিভিন্ন রকমের মানে প্রথম কথা হচ্ছে ওরিয়েন্টেশন থাকাটা খুব স্বাভাবিক। মানে সাধারণ বুদ্ধিই বলছে হ্যাঁ, অরবিটাল প্লেনটা কেনই বা একটা পার্টিকুলার মানে প্লেন অফ দ্য অরবিট কেনই বা একটা স্পেসিফিক প্লেন হবে, সেটা তো স্পেসিফিক জেড ডিরেকশনে এখানে যে কোনো অ্যাঙ্গেল করেই থাকতে পারতো এইটা। এবার সমারফিল্ড বললো না, যে কোনো অ্যাঙ্গেল করে থাকবে না, থাকবে কতগুলো স্পেসিফিক অ্যাঙ্গেল করে। সেটা হচ্ছে স্পেস কোয়ান্টাইজেশন। যে স্পেসে যেমন করে এনার্জি যে কোনো ভ্যালু হতে পারে না, কতগুলো স্পেসিফিক ভ্যালু হতে পারে। হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কোনো ভ্যালু হতে পারে, কতগুলো স্পেসিফিক ভ্যালু হতে পারে। ঠিক একই রকম জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম তারও যে কোনো ভ্যালু হতে পারে না, কতগুলো স্পেসিফিক ভ্যালুই হতে পারে। হ্যাঁ, মানে এখান থেকে যেটা তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ সেটা হচ্ছে যে মানে তোমার মানে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা অ্যাকচুয়ালি কোয়ান্টাইজড হয়ে গেল। জেড কম্পোনেন্ট অফ অবশ্যই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আসলে পরবর্তীকালে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আসবে বলে আমি ওই সময় সুযোগ মতো অরবিটাল এই টার্মটাকে উল্লেখ করে যাব আর কি। তো জেড কম্পোনেন্ট অফ অরবিটাল অ্যাঙ্গুলার এন জিইউ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল জেড, সেটা হচ্ছে এম এন ইন্টু এইচ ক্রস এইটা, যেখানে এম এল এর অ্যালাউড ভ্যালু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 থেকে আপ টু প্লাস মাইনাস এল অব্দি। তার মানে এটা বেসিক্যালি এটা দিচ্ছে কোয়ান্টাইজেশন অফ জেড কম্পোনেন্ট অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। মানে আমি অ্যাকচুয়ালি স্পেস কোয়ান্টাইজেশন করে আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। যেমন করে এনার্জি কোয়ান্টাইজ, যেমন করে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজ, সেটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কোয়ান্টাইজ সেটা অ্যাজিমুথাল কোয়ান্টাম এল দিয়ে ফিক্সড হচ্ছে। টোটাল এনার্জি যে কোয়ান্টাইজ সেটা প্রিন্সিপাল কোয়ান্টাম এন দিয়ে ঠিক হচ্ছে। আর জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা একটা কোয়ান্টাম নাম্বার এমএল দিয়ে ঠিক হচ্ছে। এই যে এমএলটা, এই এমএলটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। দিস ইজ দ্য ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে? আচ্ছা, একটা নতুন কোয়ান্টাম নাম্বার চলে এলো, থার্ড কোয়ান্টাম নাম্বার, সেটা ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার।
তাহলে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার তার ফিজিক্যাল সিগনিফিকেন্স থেকে সেটা মানে এখনো কোয়ান্টাম মেকানিক্স আমি পড়িনি, মানে জাস্ট এই ওল্ড কোয়ান্টাম থিওরিতে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার তার দুটো ফিজিক্যাল সিগনিফিকেন্স, একটা হচ্ছে সেটা যেমন জেড কম্পোনেন্ট অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, হ্যাঁ, তার মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশনটা যেমন দিচ্ছে এমএল, তার সঙ্গে সঙ্গে হচ্ছে প্লেন অফ দ্য অরবিট সেটা যে তার যে স্পেস কোয়ান্টাইজেশনটা আছে, মানে স্পেসের যে তার যে কোয়ান্টাইজ ওরিয়েন্টেশন, সেটাও তুমি এখান থেকে বুঝতে পারছো। মানে এর হচ্ছে দুটো রোল আর কি। তাহলে একটা হচ্ছে যে স্পেস কোয়ান্টাইজেশনটা সেটা বোঝাচ্ছে এবং জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কোয়ান্টাইজ সেটা বোঝাচ্ছে। কিন্তু একটা কথা সেটা হচ্ছে এই যে ইন অ্যাবসেন্স অফ এনি এক্সটার্নাল ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড, all orientations মানে in absence of any external electric or magnetic field all orientations are degenerate বলতে পারো তুমি, মানে একই এনার্জি degenerate and hence we cannot get any evidence in favor of স্পেস কোয়ান্টাইজেশন। তাহলে যদি এনার্জি যদি ডিজেনারেট হয়ে যায়, মানে টোটাল এনার্জি একই, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা একই, সেই জন্য আমি অ্যাকচুয়ালি ইন অ্যাবসেন্স অফ এনি এক্সটার্নাল ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড আমি কিন্তু কোনো এভিডেন্স পাবো না ইন ফেভার অফ স্পেস কোয়ান্টাইজেশন। বাট if an electric or magnetic field is applied along the base fixed z direction, প্রথমে স্পেসিফিক জেড ডিরেকশন বরাবর একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড, আমি মূলত এখন ম্যাগনেটিক ফিল্ডটাকে চালাবো, ম্যাগনেটিক ফিল্ড যদি পাঠাই, হ্যাঁ, তাহলে বাট ইফ an electric or magnetic field is applied along the specific z direction then we get splitting of spectral lines, হ্যাঁ এইটা, this is a direct proof in favor of স্পেস কোয়ান্টাইজেশন। তো স্পেস কোয়ান্টাইজেশনের ফেভারে ডিরেক্ট প্রুফ হচ্ছে এইটা। এইটা ঠিক আছে। তো দিস ইজ এ ডিরেক্ট প্রুফ ইন ফেভার অফ স্পেস কোয়ান্টাইজেশন। তাহলে এবার আমাকে এই পার্টটাকে দেখতে হবে। তাহলে স্পেস কোয়ান্টাইজেশনটা এমনি একটা অ্যাডহক ওয়েতে দেওয়া টাইপের আর কি, এরকম মনে হচ্ছে এইসব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরপরে যখন আমরা সকল জিম্যান এফেক্ট দেখবো, মানে ধরো স্টার্ক এফেক্ট দেখবো, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড মানে স্টার্ক এফেক্ট, আর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এই স্প্লিটিং প্যাটার্নটাকে দেখা হচ্ছে তোমার বেসিক্যালি জিম্যান এফেক্ট। জিম্যান এফেক্ট আবার বিভিন্ন রকমের হতে পারে, নরমাল জিম্যান এফেক্ট, অ্যানোমালাস জিম্যান এফেক্ট ইত্যাদি ইত্যাদি, সেটা পরের কথা। জিম্যান এফেক্টরে যখন দেখবো তখন তুমি দেখবে যে অ্যাকচুয়ালি এমএল এর ভ্যালু কতগুলো তার উপরে নির্ভর করে কিন্তু কতগুলো স্পেকট্রাল লাইন পাবে সেটা ঠিক হবে, এবং সেইটা অ্যাকচুয়ালি পরিষ্কার বলে দিচ্ছে যে স্পেস কোয়ান্টিফিকেশনটা সত্যি সত্যি অ্যাকচুয়ালি আছে। এটা ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা এই যে পার্টটা আলোচনা করতে স্টার্ট করেছিলাম যে সমারফিল স্পেস কোয়ান্টাইজেশন, তা সেই পার্টটা মোটামুটিভাবে আমাদের যতটুকু বলার আমরা বললাম। এটা পরবর্তীকালে যখন ওয়েভ মেকানিক্যাল মডেলে তুমি যাবে সেটাকে আলাদা করে স্পেস কোয়ান্টিফিকেশন হচ্ছে এরকম করে ভাবার দরকার নেই, বা এরকম জোর করে তোমার ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বারটাকে এরকম করে জাস্ট আনার দরকার নেই। সেখানে তুমি দেখবে এমএল এর ভ্যালুটা হচ্ছে, এমএলটা কিন্তু ন্যাচারালি হচ্ছে সমারফিল শোরিঞ্জার ইকুয়েশন সলভ করতে করতে ন্যাচারালি কিন্তু বেরিয়ে চলে আসবে আর কি। তখন এই ধরনের কনসেপ্ট গুলোকে নিয়ে আর অত মাথা ঘামানোর দরকার পড়বে না। তো দেখো, এটা বুঝতে পেরেছো যা বললাম? এটা ঠিক আছে। তাহলে আজকে আমরা নেক্সট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি জিম্যান এফেক্টে ঢুকবো,
তো জিমেনেপেককে ঢোকার আগে আজকে লাস্ট যে জিনিসটা আমরা একটু আলোচনা করে নিতে চাইছি সেটা হচ্ছে তোমার ম্যাগনেটিক মোমেন্ট। খুব মিনিট 15 সময় লাগবে। ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাসোসিয়েটেড টু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। মানে এরকম একটা কথা বলা হয় যে তোমার ইলেকট্রন যেহেতু একটা চার্জ পার্টিকেল, সেই চার্জ পার্টিকেল যখন মুভ করছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা টাইনি ম্যাগনেটও তৈরি হচ্ছে আর কি। তো সেটা কিভাবে কি তৈরি হচ্ছে সেটাই জাস্ট আমরা একটুখানি দেখতে চাই। এখন স্পিনটাকে আমি ধর্তব্যের মধ্যে আনছি না, স্পিনটাকে পরে নিয়ে আসবো। মানে স্পিনটাকে স্টার্নগার্লাক এক্সপেরিমেন্ট বলে তারপর সেখান থেকে স্পিন যেমন করে ইন্ট্রোডিউস করতে হয় সেটা আমরা পরে করবো আর কি। ঠিক আছে? দেখো, ধরো তুমি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি তুমি একটা সার্কুলার অরবিটের কথাই ভাবছো। ওয়ান ইলেকট্রন সিস্টেম এবং সার্কুলার অরবিট এটা তুমি কনসিডার করছো। নিউক্লিয়াস আছে প্লাস জেড ইন্টু ই, এবার একটা ইলেকট্রন সে বেসিক্যালি তোমার রোটেট করছে এটা। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি সকাল এই প্লেনে মানে ধরো বোর্ডের প্লেনে যদি তোমার ইলেকট্রনটা মুভ করে তাহলে তার সঙ্গে পারপেন্ডিকুলারলি মানে ধরো আমি যদি এরকম ভাবে ধরতাম যে এটা তোমার এই মানে অরবিটের যে প্লেনটা সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। অরবিটাল প্লেনটা যদি এক্স ওয়াই প্লেন হয় তাহলে তার সঙ্গে পারপেন্ডিকুলার যে ডিরেকশন বরাবর ধরে নাও তোমার এলটা কাজ করছে, এটা আছে। আর এবারে কথাটা হচ্ছে এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক মোমেন্টটা কি হবে। আচ্ছা, সেটা হচ্ছে যে এইটা তোমার এই যখন কোন একটা ইলেকট্রন সে বেসিক্যালি মুভ করে, ইলেকট্রন যখন সে বেসিক্যালি মুভ করে মানে রোটেট করে এবং সেই রোটেশনটা কিন্তু পিরিয়ডিক হয়, তুমি ভাবতে পারো অ্যাজ ইফ যেন এখানে একটা মানে কারেন্ট ফ্লো করছে। ঠিক আছে? একটা কারেন্ট ফ্লো করছে মানে একটা ইলেকট্রন সে বেসিক্যালি মুভ করছে, তুমি জানো ইলেকট্রন যেদিকে মুভ করে কারেন্ট তার উল্টো দিকে যায়। যাকে কারেন্ট মানে ইলেকট্রন যদি জাস্ট সে বেসিক্যালি মুভ করে অ্যাজ ইফ যেন একটা কারেন্ট ফ্লো করছে। হ্যাঁ, মানে মানে তুমি বলতে পারো যে রোটেশন of an electron in the circular orbit can be assumed to be the flow of charge in a circular loop। মানে যে চার্জ ফ্লো করছে এটা সার্কুলার লুপে। আচ্ছা, এবারে একটা সূত্র আছে যাকে বলে বায়োসাভার্ট সূত্র। মানে ইলেকট্রোস্ট্যাটিকে দেখবে এসব সূত্র আছে আর কি, বায়োসাভার্ট ল। আচ্ছা, বায়োসাভার্ট ল যেটা বলে যে যদি ওরকম একটা সার্কুলার লুপে করে একটা চার্জ যায় তাহলে তোমার একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। ম্যাগনেটিক মোমেন্ট associated to current I, মিউ আমি লিখলাম। হ্যাঁ, এটা মানে এটা হচ্ছে তোমার অরবিটাল মোশনের সঙ্গে রিলেটেড বলে আমি অরবিটাল লিখছি, মিউ অরবিটাল যেটা সেটা হবে কি জানো তো, এই কারেন্টের সঙ্গে তোমাকে অ্যাকচুয়ালি গুণ করতে হয় এটাকে, হয় where A is the area of the area of the circle বলতে পারো আর কি। এরিয়া অফ দ্য সার্কেল মানে হচ্ছে আমি তো সার্কুলার লুপ কনসিডার করেছি তাহলে সার্কেলের যে এরিয়াটা সেটা হচ্ছে এ। আচ্ছা, এবারে দেখো এই যে কারেন্ট আমার কি
কারেন্টটাকে চার্জ যেটা হয়, তাহলে চার্জকে তুমি কি তার ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করে দাও, মানে মানে আচ্ছা, কারেন্ট মানেটা কি? কারেন্ট মানে হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোজ পার ইউনিট টাইম। তাহলে চার্জ ফ্লোড পার ইউনিট টাইম, তার পার ইউনিট টাইম মানে ফ্রিকোয়েন্সি। মানে এটা খেয়াল করে দেখা যাচ্ছে, আমি পরে লিখছি। ধরো এই যদি কারেন্ট বলো তুমি, কারেন্ট মানে হচ্ছে তোমার চার্জ ফ্লোজ পার ইউনিট টাইম। তাহলে আমাদের পার্টিকুলার কেসে চার্জটা, মানে এটা তুমি বলতে পারো চার্জ ইনটু, মানে চার্জ পার ইউনিট টাইম, মানে 1/টাইম মানে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে চার্জটা হচ্ছে ই, ফ্রিকোয়েন্সিটা কত? আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা দেখো যে সার্কুলার অরবিটে তোমার ইলেকট্রনটা ঘোরে, তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরছে সেটাই হচ্ছে বেসিক্যালি তোমার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, 1 সেকেন্ডে কতবার ঘুরছে সেটা তুমি কি করে ঠিক করবে? না, যদি ধরে নাও যে এই যে অরবিটে ইলেকট্রনটা ঘুরছে তার ভেলোসিটিটা ভি হয়, তাহলে 1 সেকেন্ডে ভি পাথ যায়। আর যদি সার্কেলের রেডিয়াসটা আর হয়, তাহলে 2 পাই আর ডিসটেন্স স্কেলে একবার ঘোরা হয়, তাহলে ভি বাই 2 পাই আর এটাই বেসিক্যালি 1 সেকেন্ডে কতবার ঘুরবে। ধর আমি এরকম বললাম যে 2 পাই আরটা, মানে এমন একটা সার্কেল আছে যার রেডিয়াসটা তুমি বলে দিয়েছো, সেই মতো করে 2 পাই আর এর ভ্যালু, অর্থাৎ সার্কামফারেন্স বা পেরিমিটারটা হচ্ছে ধরে নাও 10 মিটার। এবারে ভেলোসিটি ধর 100 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরলো? 100/10, তো 10 বার, তাহলে ফ্রিকোয়েন্সি হয়ে গেল 10। তাহলে কারেন্টটা হয়ে যায় ই ইন্টু ভি বাই 2 পাই আর। এইটা হয়ে যাবে তোমার কারেন্টটা। আর এরিয়াটা আমাদের পার্টিকুলার কেসে কি? এরিয়াটা কিন্তু এটা একটা সার্কেল, তো না পাই আর স্কয়ার। তুমি দেখো, তাহলে এইখান থেকে তুমি এটা লিখতে পারছো আই ইন্টু এ। আই ইন্টু এটা হচ্ছে তোমার ই ভি বাই টোয়াইস পাই আর ইন্টু পাই আর স্কয়ার। এটা পাই পাই কেটে গেল, তাহলে তোমার একটা থেকে যাচ্ছে হচ্ছে তোমার ই ভি বাই টু পাই আর ইন্টু এই আর স্কয়ার। তাহলে তুমি এক কাজ করো, এটাকে তুমি জাস্ট ইটা যেমন আছে আছে, পাই পাই কেটে গেল, তাহলে ভি ইন্টু আর একটা হলো, নিচে একটা 2 রইলো, মানে একটা পাই পাই কেটে দিলাম, আর একটা কেটে দিলাম, এটা। তাহলে ই ভি আর বাই 2 করলে, আচ্ছা আমি এক কাজ করি, এটাকে একটা এম গুণ করে দিয়ে এখানে একটা এম ভাগ করে দিলাম। এম মানে এখানে এম অফ দ্য ইলেকট্রন, মানে মাস অফ দ্য ইলেকট্রন, মাস অফ দ্য ইলেকট্রন গুণ করে মাস অফ দ্য ইলেকট্রন গুণ করে ভাগ করে দিলাম। আর তাতে এটা হলো কি, দেখো এই উপরের পার্টটা, এটা বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউড হলো, ডিভাইডেড বাই টোয়াইস এম ই হলো। তার মানে এই মিউ এর যে ম্যাগনিটিউডটা, অরবিটালটা এইটা, তার যে ম্যাগনিটিউডটা, সেইটাকে যদি তুমি দেখো, যাতে ম্যাগনিটিউড ওয়াইজ যদি দেখো, তাহলে তুমি জাস্ট সেটা এইরকম ভাবে লিখতে পারবে। আর এখানে একটা কিন্তু বলি যে আমি যা কিছু করি সব ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা হচ্ছে দিস ইজ ইন দ্য সিজিএস ইউনিট আর কি, সিজিএস ইউনিট অর একে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তো এটা এসআই ইউনিটে চলে যাও, ইন দ্য এসআই ইউনিট অর ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, কি হয় না, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার যে ম্যাগনিটিউডটা, সেটা তুমি ই ইন্টু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার ম্যাগনিটিউড বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু সি, এটা একটা নিতে হয়। সিটা হচ্ছে তোমার স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট এটা, এটা। আর এইটা হচ্ছে যেটা করলাম, সেটা হচ্ছে তোমার এ দিয়ে, মানে ম্যাগনিটিউডের রেসপেক্টে। তুমি ডিরেকশন দিয়ে যদি করো জিনিসটাকে, ডিরেকশন দিয়ে করলে কি হবে, এটা ডিরেকশন দিয়ে করলে মানে মানে ভেক্টর হিসেবে করলে এইভাবে তুমি করবে। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরটা বেসিক্যালি তোমার ই ইন্টু এল ভেক্টর ডিভাইডেড বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু সি, এইটা। আর এবারে ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ, সেখানে তুমি এটাকে চাইলে লিখতে পারো, একটা মাইনাস করে দাও, ই মড করে দাও এল বাই টোয়াইস এম ইন্টু সি। এইটাকে এক কাজ মাইনাস গামা এল ইন্টু এল, এইরকম ভাবে তুমি লেখো। এইটা হচ্ছে বেশ এক্সপ্রেশনটা, যেখানে এই যে গামা এলটা, যেটা বেসিক্যালি ইয়ে মানে চার্জের ম্যাগনিটিউড ডিভাইড বাই টোয়াইস এম ইন্টু সি, এটাকে বলা হয় জাইরোম্যাগনেটিক রেশিও। দিস ইজ দ্য জাইরোম্যাগনেটিক রেশিও, ই বাই টোয়াইস এম ইন্টু সি। দিস ইজ দ্য জাইরোম্যাগনেটিক রেশিও, ঠিক আছে।
এটা দিস ইজ দ্য জাইরোম্যাগনেটিক রেশিও। হলো? এটা। তাহলে এবারে দেখো এইখানে এই যে গামা এলটা করেছি, এমনভাবে করেছি যে এখানে ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, নেগেটিভ সাইনটা বাদ দিয়ে তার ম্যাগনিটিউড এটা হচ্ছে গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমার ডিরেকশন অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ অপোজিট টু এল। মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশনটা যা হবে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক মোমেন্ট তার ডিরেকশনটা জাস্ট অপোজিট হবে। এইটা তুমি এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছো। এইটা ঠিক আছে? তাহলে ই বাই টোয়াইস এম ইটা সেটা হচ্ছে জাইরোম্যাগনেটিক রেশিও। হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল করে দেখো যে যখন তুমি অ্যাকচুয়ালি কি বলবো, এই যদি এক সেকেন্ড ধরো এইটা যখন তুমি ম্যাগনিটিউডটা নিয়ে কথাবার্তা বলছিলে, এটা কিরকম দেখতে ছিল? না, ম্যাগনিটিউডে যখন আমি কথাবার্তা বলবো, ম্যাগনিটিউড মানে ডিরেকশনটাকে বাদ দিয়ে যখন আমি বলবো, তখন সেটা হচ্ছে তোমার এই এই ধরো মাইনাস যদি তুমি নিয়েই নাও, ই এর ম্যাগনিটিউড ডিভাইডেড বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু সি, এটা হলো ইন্টু এল এর ম্যাগনিটিউড। এটা মানে মাইনাসটাকে বাদ দিলে জাস্ট ইটাকে লিখবে আর কি, এটা কিছু না, সেটা মাইনাসটা কত, মাইনাসটা ডিরেকশনটাকে বোঝানোর জন্য ই হলো বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু সি। আর এবার এল এর যে ভ্যালুটা, এটা হচ্ছে তোমার নতুন যে মানে সেই অনুযায়ী, মানে নতুন কনভেনশন অনুযায়ী এটা এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস লিখবো, আর ওল্ড কনভেনশন অনুযায়ী এল ইন্টু এইচ কস লিখবো। এইটা তাহলে এটা দাঁড়াচ্ছে কত, দেখো যে মাইনাসটা জাস্ট ডিরেকশনটাকে বোঝানোর জন্য রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান। মানে আমি আস্তে আস্তে না অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়াল কোয়ান্টাম মেকানিক্স থেকে এটা আসে, সেইগুলোকে আস্তে আস্তে ব্যবহার করবো যাতে করে তুমি খুব মানে স্লোলি কারেক্ট এক্সপ্রেশনটার দিকে চলে যেতে পারো। এইটা কিন্তু ই এইচ ক্রস বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু সি হলো। তার মানে দেখো বাঁদিকে আছে তোমার ম্যাগনেটিক মোমেন্টটা, ডান দিকে এই মাইনাসটাকে বাদ দিলে রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান জাস্ট একটা নাম্বার দেয়। তাহলে এই ভেতরের যে পার্টটা হলো এই যে মানে অর তুমি লিখছো, ধরো অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ম্যাগনিটিউডটা সেটা হচ্ছে মাইনাস রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইটাকে না জাস্ট আমি মিউ বি নাম দিচ্ছি, যেখানে মিউ বিটা হচ্ছে তোমার ই এর ম্যাগনিটিউড এইচ ক্রস বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু সি বা গামা এল ইন্টু এইচ ক্রস। এটাকে বলা হয় তোমার বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন, দিস ইজ দ্য ইউনিট অফ তোমার ম্যাগনেটিক মোমেন্ট আর কি। দিস ইজ দ্য অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট, দিস ইজ দ্য ইউনিট অফ অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে ম্যাগনেটিক মোমেন্টটাকে জাস্ট ইউজুয়ালি বোর ম্যাগনেটন দিয়ে এক্সপ্রেস করা হয়, কারণ এখানে দেখো ই এইচ কস বাই টোয়াইস এম ই সি, এটা বেসিক্যালি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। সেখানে সেইটাকে অ্যাজ এ হোল তুমি জাস্ট বলছো বোর ম্যাগনেটন। হ্যাঁ, তাহলে যেটা দাঁড়াবে যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক মোমেন্টটাকে তুমি জাস্ট মাইনাস রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান মিউ বি, এরকম ভাবে তুমি জাস্ট লিখতে পারবে। এটাই তোমার ওল্ড কনভেনশন অনুযায়ী যদি করো, সেটা রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান না লিখে তুমি জাস্ট এল এটাকে লিখতে পারবে আর কি। এটা ঠিক আছে, এটা তাহলে দেখো তাহলে এবার ব্যাপারটা কি, তাহলে কি হলো যে আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তোমার দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক মোমেন্ট যেটা সেটা হচ্ছে মাইনাস গামা এল ইন্টু এল। এবং এখানে এই এল এর মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউড কি হলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে সেইটা বুঝবে এই রিলেশনটা দিয়ে, যেখানে গামা এল যেটা ই বাই টোয়াইস এমসি, সেটা জাইরোম্যাগনেটিক রেশিও। সেই জাইরোম্যাগনেটিক রেশিওটা এখানে খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। মানে তুমি এখান থেকে বুঝতেই পারছো যে সকল যেটা অরবিটালের জন্য যে জাইরোম্যাগনেটিক রেশিওটা, দিস ইজ নাথিং বাট এই ম্যাগনেটিক মোমেন্ট ডিভাইডেড বাই হচ্ছে তোমার এল। মানে বেসিক্যালি নিচে যদি তুমি কোন একটা গিভেন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নাও এইটা, আর উপরে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট
associated to the orbital angular momentum এই রেশিওটাই কিন্তু তোমার জাইরোম্যাগনেটিক রেশিও দিচ্ছে। এই যে রেশিও কেন নাম? হ্যাঁ, মানে দুটো কোয়ান্টিটি রেশিও, তাহলে কোন দুটো কোয়ান্টিটি রেশিও? না পরিষ্কার তুমি বুঝতে পারছো যে সো-কল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল এবং সেই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্যে যে ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড হচ্ছে আর কি, সেই দুটো যে রেশিও আর কি, সেটা হচ্ছে গামা এল, দিস ইজ দ্য জাইরোম্যাগনেটিক রেশিও। এটা তাহলে জাইরোম্যাগনেটিক রেশিও কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে, যার একটা এই পার্টিকুলার কেসে মানে তোমার একটা ফিক্সড ভ্যালু আছে E/2 mc। এটা পরে স্পিনের ক্ষেত্রে তুমি দেখবে টুটা থাকবে না, E/mc হবে। এটা যখন স্পিন যখন আসবে তখন একই রকম করে যেমন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, তখন স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, তখন তুমি আবার দেখতে পাবে আর কি এটা। আচ্ছা, তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো যে মানে প্রথম কথা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক মোমেন্ট যেটা, সেই দুটোর ম্যাগনিটিউড সমান নয় এবং কতটা কি হবে সেটা জাইরোম্যাগনেটিক রেশিও দিয়ে ফিক্সড হবে এবং তার ডিরেকশনটা হচ্ছে অপোজিট হচ্ছে। মানে ধরো আমি এই যে সকল ধরো একটা সার্কুলার মোশন যদি তুমি কনসিডার করো, এইটা তো এইটাকে হচ্ছে তোমার প্লাস জেড ইন্টু ই। এখানে তোমার একটা ইলেকট্রন ধরো মুভ করছে, আমি যেভাবে তোমার দেখালাম এটা যদি স্পেস ফিক্স জেড ডিরেকশন হয়, তাহলে এই এক্স ওয়াই প্লেনে যদি ওটা থাকে তার সঙ্গে তোমার মানে এটা জেড ডিরেকশন যদি হয়, জেড ডিরেকশন বরাবর এলটা কাজ করছে। তো তার ঠিক মানে যদি বোর্ডে আমি যদি এই যেটা যে প্লেনে আমি এটাকে লিখছি সেই প্লেনটা যদি এক্স ওয়াই প্লেন হয়, তাহলে এলটা যদি আমার দিকে কাজ করে অর্থাৎ বোর্ড থেকে উপরের দিকে কাজ করে, তার নিচের দিকে কাজ করবে বেশি করে তোমার মিউটা। এইটা আবার ধরো যদি কোনো একটা ইলেকট্রিক্যাল ধরো মুভমেন্ট, তুমি ধরো এটা স্পেসিফিক জেড ডিরেকশন তুমি এটা ফিক্স করে দিয়েছো। এইটা ধরো এখানে তোমার কোন একটা ইলেকট্রিক্যাল অরবিটে একটা ইলেকট্রন ঘুরছে, একটা ইলেকট্রিক্যাল অরবিটে একটা ইলেকট্রন ঘুরছে, এটা তাহলে ঘুরছে, ধরে নাও সকল এইটা যদি তোমার এল হয়, তো তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে মিউটা, অ্যাসোসিয়েটেড মিউটা প্রথম কথা হচ্ছে উল্টো দিকে কাজ করবে এবং তার ম্যাগনিটিউডটা সমান হবে, কিন্তু বাধ্যবাধকতা নেই। না উপরের ম্যাগনিটিউডটা যত, আমি এক কাজ করি উপরের ম্যাগনিটিউডটা বড় করে দেখাই তোমার, তাহলে দুটো সমান নয় যেন পরিষ্কার বুঝতে পারা যায়। এদিকে ধরো তোমার এল কাজ করছে, তার উল্টো দিকে মিউ কাজ করবে, অপোজিট ডিরেকশনে জাস্ট মিউটাকে কাজ করবে এটা। হ্যাঁ, এটা অপোজিট ডিরেকশনে মিউ কাজ করবে এবং এই দুটো অপোজিট এবং তাদের ম্যাগনিটিউড কিন্তু সমান নয়। কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু যে মানে এল অ্যান্ড মিউ both are perpendicular to the plane of the orbit কিন্তু মানে এটা অপোজিট ডিরেকশনে তো। তার মানে এই যে অরবিটাল প্লেনটা যে মানে অরবিটটা যে প্লেনে আছে, ইলিপ্টিক্যাল অরবিট যদি তুমি করো, এই অরবিটটা যে প্লেনে আছে তার সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার হবে, এলটাও পারপেন্ডিকুলার হবে, মিউটাও কিন্তু পারপেন্ডিকুলার হবে। এল আর মিউ তার আবার অপোজিট ডিরেকশনে এটা। তাহলে এল আর মিউ বোথ আর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য অরবিট, আর মিউ অ্যান্ড এল অ্যাক্ট ইন অপোজিট ডিরেকশন। মানে ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি প্লেন অফ দ্য অরবিট যদি এক্স ওয়াই প্লেন ধরো, তাহলে এল যদি অ্যালং দ্য প্লাস জেড ডিরেকশন হয়, তাহলে মিউটা মাইনাস জেড ডিরেকশন হবে অ্যান্ড ভাইস ভার্সা। এটা তাই একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে দেখো যখন তুমি বুঝে গেলে যে যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা কোনো একটা পার্টিকুলার অরবিটে ঘুরছে, সেটা সার্কুলার হোক বা ইলিপ্টিক্যাল হোক, মানে আমি সার্কুলার জন্য ক্যালকুলেশনটাকে করেছি, ইলিপ্টিক্যালের জন্য কিন্তু ক্যালকুলেশনটা এক্স্যাক্টলি একই। মানে আমি সিম্পলিসিটির জন্য সার্কুলার অরবিট ধরেছি। মানে 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 দিস expression is true for elliptical orbits also. ইলিপ্টিক্যাল অরবিটের ক্ষেত্রেও কিন্তু এই একই এক্সপ্রেশন তুমি পাবে। ঠিক আছে?
এটা মাথায় রাখবে। মানে ইলিপ্টিক্যাল অরবিটের ক্ষেত্রেও কিন্তু তুমি অ্যাকচুয়ালি একই এক্সপ্রেশন পাবে, হ্যাঁ? আমি সার্কুলার জন্য ক্যালকুলেশনের সুবিধার জন্য করেছি। ইলিপ্টিক্যাল অরবিটের জন্য যেটা হবে আসলে তোমার এই ফ্রিকোয়েন্সি বের করতে তোমার একটু অসুবিধা হবে। হ্যাঁ? তার এরিয়াটাকে বের করতে তোমার একটুখানি অসুবিধা হবে। যেসব ঝামেলা-টামেলা থাকবে ওইসব ঝামেলার মধ্যে আমি যাচ্ছি না। আমি সার্কেল ধরেই পুরোটাকে করেছি কিন্তু ইলিপস হলেও কিন্তু এক্সাক্টলি একই রেজাল্ট বেরোবে আরকি। তোমরা খুঁজে বের করতে পারো যে ইলিপস ধরে ক্যালকুলেশনটা তুমি কেমন করে করবে। বায়ো-সাভার্ট লটাকে কাজে লাগাবে কেমন করে। এটা তুমি নিজে করে একটু দেখতে পারো আরকি। যাকগে তাহলে যেটা কথা সেটা হচ্ছে এই যে তুমি বুঝতে পারলে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনটা ঘোরে, তো তার সঙ্গে অ্যাসোসিয়েট একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে। এইটাকেই সেই ছোটবেলায় যখন 9, 10, 11, 12 তুমি পড়ো, তুমি এরকম বলতে যে ইলেকট্রন অ্যাজ ইফ একটা টাইনি ম্যাগনেট। হ্যাঁ? তো টাইনি ম্যাগনেট মানে বেসিক্যালি এই যে ইলেকট্রন যখন মুভ করছে, একটা চার্জ পার্টিকেল মুভ করছে, তার জন্য একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে আর বায়ো-সাভার্ট ল থেকে হচ্ছে তার সঙ্গে একটা ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড আছে। এইটা। তাহলে যখন তুমি বুঝে গেলে যে ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড আছে, তাহলে এবার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে তো সেখানে তো অনেক ঝামেলা হবে। মানে ইন্টারেকশনস হবে। তাহলে এবারে সেই পার্টটাকে নিয়ে আমরা নেক্সট এবারে আলোচনা করব। তাহলে আমরা আজকে এই পর্যন্তই করলাম। নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি এই জায়গা থেকে আমাদের স্টার্টিংটা শুরু হবে। নেক্সট ক্লাসে আমরা যেটা ১ম এই করব সেটা হচ্ছে ইফেক্ট অফ প্রথমে হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। ইফেক্ট অফ হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অন ওই অরবিটাল মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আরকি। হুম? Effect of homogeneous external magnetic field on orbital angular momentum or তুমি বলতে পারো or magnetic moment associated to orbital angular momentum. তাহলে effect of homogeneous external magnetic field on orbital angular momentum or magnetic moment associated to orbital angular momentum এটা পড়বো। আর এইটা পড়তে গিয়ে এইখান থেকে দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট জিনিস বেরিয়ে আসবে। একটা হচ্ছে লারমার প্রিসিশন, এটা বেরিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নরমাল জিম্যান এফেক্ট আসবে। এই দুটো জিনিস হচ্ছে আমাদের বোঝার জন্য পরের দিনে আমরা এই কাজটাকে করবো। একদম তোমাকে আগে থেকে কোনো নলেজ না জানলেও চলবে। মানে শুধু এইটুকু জাস্ট মনে রাখবে যে একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে অ্যাসোসিয়েট একটা ম্যাগনেটিক মোমেন্ট হয়, সেই ম্যাগনেটিক মোমেন্টের এক্সপ্রেশনটা কত এটা তুমি মনে রাখবে। এবারে জাস্ট হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে এই যে সকল সেই ম্যাগনেটিক মোমেন্টের সাথে কেমন করে ইন্টারেক্ট করে ইত্যাদি ইত্যাদিগুলো ক্লাসিক্যাল সিস্টেমের ক্ষেত্রে কেমন হয় সেটা আমি তোমাদের প্রথমে কষে দেবো, কষে দিয়ে একটা এনার্জি এক্সপ্রেশন বের করবো, করে তারপরে সেখান থেকে দেখবে সুন্দর করে পরপর করে জিনিসগুলোকে বলে দিচ্ছি লার্মার প্রিসিশন কেমন করে হচ্ছে, সেখান থেকে তোমার নর্মাল জিওএন এফেক্ট কেমন করে হচ্ছে, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে বুঝতে পারবো। নেক্সট ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকে আমাদের যে পার্টটা আমি বলতে চেয়েছিলাম সে পার্টটা বলতে পেরেছি। একটা টাইমের কনস্ট্যান্ট ছিল না বলে আমি ৩টে টপিক বলবো বলেছিলাম, ৩টে টপিক আমি একটু বলতে বলে পেরেছি আর কি। এন্ড অফ লেকচার 8। তাহলে বলো তোমাদের যা বললাম তাতে কারো কোনো অসুবিধা আছে নাকি? সবটাকে ঠিকঠাক করে বুঝতে পারছো তো? আমি ধীরে ধীরেই বলছি কিন্তু, হ্যাঁ, কোনো জায়গায় বুঝতে না পারলে বলবে। হ্যাঁ, তো বুঝতে পেরেছো সবাই ঠিকঠাক করে? সবাই বুঝতে পেরেছো? বলো বাকিটা সব ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই মানে সৌমিক তুমি একটু ওই প্রথম থেকে না ওই 8টা লেকচার হয়ে গেল, সেটা তুমি পড়ে নেবে ভালো করে। ও এমনি তনুশ্রীদি তো পড়াচ্ছেন, হ্যাঁ, তনুশ্রীদি কতদূর পড়িয়েছেন? তনুশ্রীদি কোথায় চলছে? আচ্ছা, ঠিক। হ্যাঁ, হুম হুম, তাহলে মোটামুটি কাছাকাছি চলবে। হুম,
মানে আমরা ওই দেখবে দেখবে ওই একই সাথে মোটামুটি চলবে আমাদের আর কি। মানে ওদেরও শেষ হবে আমাদেরও শেষ হবে। কোয়ান্টাম মেকানিক্সটা কলেজে অনেকটা এগিয়ে গেছে। কোয়ান্টাম মেকানিক্স কতদূর হয়েছে? কোন পস্টুলেট পর্যন্ত হয়েছে? না স্যার, মানে কোয়ান্টামের সিলেবাসটা চেঞ্জ হয়েছে। হুম স্যার আবার সেই আপনার শরীরটার ইকুয়েশন যেটা আছে সেটা কালকে স্যার করাচ্ছিল, সেখান থেকে যে থিওরাম আছে না, হ্যাঁ এরেনফেস্ট। ক্লাসিক্যাল কোয়ান্টাম যে করসপন্ডেন্স, সেই জায়গাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। কটা ক্লাস হয়েছে স্যারের? আচ্ছা ডিপেন্ডেন্স যে শরীরের ইকুয়েশন আছে সেগুলো স্যার করিয়েছে। হ্যাঁ 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 পস্টুলেট প্লাস এগুলোর পরে একদম হুম সেকেন্ড সেমে যেটা আছে স্যার সেইটা পড়ে। হুম এই দীপান্বিতা আছিস? দীপান্বিতা? হ্যাঁ স্যার আছি। আচ্ছা দীপান্বিতা, তুই তো আমাকে একটা দুটো ক্লাসের ইয়ে ছবি তুলে পাঠিয়েছিলিস। হ্যাঁ তুই তাহলে মানে স্যার পরেরগুলো স্যার, হ্যাঁ স্যার যেটা পড়িয়েছে সবটা একটুখানি পাঠিয়ে দিস তো। হ্যাঁ হ্যাঁ কারণ স্যার তো একটুখানি অন্য রকম ভাবে পড়ান। হ্যাঁ হ্যাঁ মানে আলটিমেটলি কোয়ান্টাম মেকানিক্স বলছে না 10 জন পড়ালে 10 রকম ভাবে পড়াবে, কিন্তু কোশ্চেন তো স্যারেরা করবে, সেই মতো করে উত্তর দিতে হবে। তাহলে আমি ওই বারবার বলছিলাম যে স্যার যেটা পড়িয়েছেন আমি যেন অবশ্যই সেটা পড়াই, তার থেকে বেশি পড়াতে পারলে তো ভালোই। কারণ আমি আমার মতো করে বলি ব্যাপারটাকে, যে জিনিসগুলোকে কঠিন জিনিসগুলোকে একটুখানি অ্যাভয়েড করা মানে হচ্ছে যে একই জিনিস বলছি না, মানে খুব সহজ করেও বলা যায়, আবার একটুখানি কঠিন করেও বলা যায়। হ্যাঁ আমি ওই যারা একটু লেস ম্যাথামেটিক্যাল সেই মতো করে আমি একটুখানি কম ম্যাথামেটিক্স ইউজ করে একটুখানি বলার চেষ্টা করি আর কি। আমাদের তো পস্টুলেট 1 রিলেটেড যা কিছু বলা হয়ে গেছে, আমি কালকে সকালে তো পস্টুলেট 2 স্টার্ট করব। হ্যাঁ তার আগে যদি আজকে একটুখানি পাঠিয়ে দিতে পারি, স্যারের অ্যাপ্রোচটা একটুখানি দেখে নাও। মানে দেখো শোরিঞ্জার ইকুয়েশন ডিরাইভ করা যায় না, ইটস এ পস্টুলেট। এবার শোরিঞ্জার ইকুয়েশনটা মানে ওই পার্টিকুলার ফর্মটা তুমি বিভিন্ন রকম ভাবেই আনতে পারো। স্যার দেখলাম একরকম ভাবে এনেছেন, আমি কিন্তু আরেক রকম ভাবে এনেছি, আমারটা সহজ লাগে, স্যারেরটা একটুখানি মোর মানে ব্র্যাকেটের যে করে স্যারটা কালকে সলভ কোনটা করে হুম কোনটা কোনটা মানে শরীরের ইকুয়েশনটাকে হুম ব্র্যাকেট ইউজ করে সলভ করছে। হ্যাঁ ঠিক আছে, দীপান্বিতা পাঠিয়ে তাহলে আমি দেখে বুঝে নিতে পারবো। হ্যাঁ আমরা ওই জন্য ওইটাকে একটা আলাদা চ্যাপ্টার হিসেবে বইকে লিখে দিয়েছি, যে রিপ্রেজেন্টেশনস অফ কোয়ান্টাম মেকানিক্স বলে একটা আলাদা চ্যাপ্টারে, যে অন্য যে অ্যাপ্রোচে যদি কেউ করতে চায় বা করায় আর কি, তাতে করে তার বুঝতে অসুবিধা না হয়, সেই মতো করে আমরা যেহেতু আমরা ইউজুয়ালি তো প্রথম দিকে শোরিঞ্জার ওয়েভ মানে মানে যেটা ওয়েভ ইকুয়েশন অ্যাপ্রোচে করি, মানে পজিশন রিপ্রেজেন্টেশনে করি, করে পরের দিকে তো ব্র্যাকেট নোটেশনে যাই এই করে। এবার এমএসসি থেকে প্রথম থেকেই ব্র্যাকেট নোটেশনে যেতে পারে, বা ভেক্টর রিপ্রেজেন্টেশনে যেতে পারে, বা হাইসেনবার্গ রিপ্রেজেন্টেশনে যেতে পারে। সেগুলো হয়তো সবসময় যে সহজ হয় সেরকম নয়, হয়তো কখনো কখনো দেখবি জিনিসটা অনেক কঠিনও হয়ে যাচ্ছে। মানে আমি পড়ালে কি হয়, আমি পড়ালে যেটা হয় যে সবটা বুঝতে পারবে আমি সেরকম করে বলি। হ্যাঁ এবারে সেটা যে একদম প্রথমেই আমি যদি বড্ড বেশি ম্যাথামেটিক্যাল করে দিই, হয়তো অনেকের অসুবিধা হতে পারে। যাকে যাই হোক না কেন, স্যার তো খুব ভালো পড়াবেন। এবারে আমি ওই একবার দেখে নেব যে যে জিনিসগুলো কভার করেছে আমাদের কভারেজের মধ্যেও যেন সেটা থাকে। তবে আমি আমার মতো করেই পড়াবো, কিন্তু তাতে স্যারেরটাও যেন থেকে থাকে আর কি, যাতে করে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয় এগুলো। হুম ঠিক হ্যাঁ আছে স্যার। আচ্ছা স্যার আচ্ছা। স্যার মেনলি আমি দেখেছি বার্টন জেবাকের মাস্টারিং কোয়ান্টাম মেকানিক্স বইটা থেকে ফলো করে বেশি পড়া। না না তাতে দেখো মানে ব্যাপার হচ্ছে এটা এটা যে খুব একটা পপুলার বই সেরকম নয়, তাই না? হ্যাঁ এবারে হচ্ছে তোমার যেটা হচ্ছে যে মানে বলছি না মানে 100টা বই আছে, এবারে একটা পার্টিকুলার বই ফলো করলে সেটা কি বই বললে আরেকবার বলো। বার্টন জুইব্যাকের লেখা হ্যাঁ মাস্টারিং কোয়ান্টাম। হুম হুম ঠিক আছে ভালো, মানে ওই বইটা আমার কাছে নেই। হ্যাঁ যাকে মানে সেটা হচ্ছে যে মানে পপুলার কোয়ান্টাম মেকানিক্সের বই বললেই দেখবে ওই বইটা যে লোকে বলছে সেরকম নয় কিন্তু। হ্যাঁ স্যার মানে ২-১ বছর আগে চেত্তিলি ফলো করে পড়াতেন, তার আগে হচ্ছে তোমার পাওয়েল অ্যান্ড কেজম্যান ফলো করে পড়াতেন, বিভিন্ন সময় বিভিন্ন বই ফলো করে পড়াচ্ছেন, তো তাতে জিনিস এখনো পড়া হুম ওই দুটোই মেনলি ফলো করে। হুম 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 হ্যাঁ সেটা হতে পারে, বলছি না বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে পড়াবে আর কি, আবার নিজের মতো করে একটা লোকে নিজের মতো করেও একরকম করে পড়ানো যায় আর কি, কিন্তু সেটা হচ্ছে দুটো বইতেই পড়তে বেশ মানে শক্ত আর কি দুটোই। এ করে যাকে মানে স্যার হোক না বিভিন্ন অ্যাপ্রোচে পড়া হোক না, দিনের শেষে তো আলটিমেটলি একই দাঁড়াবে। হ্যাঁ তুমি দেখবে তোমার দেখবে আলটিমেটলি ধরো এরেনফেস ইকুয়েশন যদি পড়ায়, আমি কথার কথা বলছি, এরেনফেস ইকুয়েশন আমরা তো জানতাম তাই না? হুম
আমরা বিএসসি তে পড়ে গেছি এরএনপেস ইকুয়েশন, হুম 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 তাই তো? তাহলে আলটিমেটলি তো এরএনপেস ইকুয়েশনই। স্যার একদম পয়েন্ট লেভেল ফার্স্ট ক্লাসে। না ফার্স্ট ক্লাসেও বলেছি এবং পরে তো ডিরাইভও করে দিয়েছি না এরএনপেস ইকুয়েশনটা, যে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন করার পরে এরএনপেস ইকুয়েশন এবং তার যে কনসিকুয়েন্স আমি তো আমার মতো করে দিয়েছি। তবে ব্যাপারটা কি হচ্ছে বলছি না, একই জিনিস তুমি মানে 10 রকম ভাবে করতে পারো। এবারে আমি সবসময় চেষ্টা করি হচ্ছে সিম্পলেস্ট যেটা, সিম্পলেস্ট মানে হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরার করে আমি আমার মতো করে যেটা বেস্ট পসিবল আমি সেটা বলি। আর স্যার যেটা করেন যে ২-৪ বছর পরই আরকি ওই একই জিনিসকে আরেক রকম করে বলার চেষ্টা করে। আর আরেক রকম করে বলতে গেলেই কিন্তু জিনিসটা আল্টিমেটলি কমপ্লিকেটেড হয়। হ্যাঁ? এটা হচ্ছে ব্যাপার। এবারে একই লোক যখন পড়ছে স্যার দেখছে যে অ্যা এইতো ৫ বছর এইরকমভাবে পড়ালাম, একটুখানি নতুন করে পড়াই না। কিন্তু স্টুডেন্ট যে আসছে সে তো তোমার ১ম থেকেই নতুন না? মানে স্টুডেন্ট